একটু ঘোরা ঘোরা আছে দেখেন। আমার ফেস কেমন যাচ্ছে ওবিএস নাকি ভালো ওবিএস হ্যাঁ ক্যামেরা তো দেখতে পারেন একটু ঘোরান ঘোরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের গড় এবং বয়সের ক্লাসটা হবে। আপনারা কি সুন্দর মতো ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন, আর সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সাউন্ড সেট আপ কেন চেঞ্জ হয়ে যায়? বিষয় ঠিক করতে হচ্ছে না, না না কোনো নাই, একটু নড়াচড়া করে স্থির থাকতে হচ্ছে। হ্যাঁ সাতটা দেখা যাচ্ছে না, হ্যাঁ ভাষাটা কি জানাচ্ছে না। আচ্ছা আস্তে আস্তে ক্যামেরা নেওয়া হচ্ছে কেন? ক্যামেরা তো বসে লাগে। ঝাপসা হবে না? চলো আলহামদুলিল্লাহ। এত বন্ধ হচ্ছে না। আচ্ছা সব ঠিক আছে, সাউন্ডের সমস্যা হবে না। সাউন্ড কি ক্লিয়ার আছে এখন? ওকে আসলে সবাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ আমরা আসলে গত 2 দিন ক্লাস না নেওয়ার কারণে, মানে একদিন ক্লাস নিই নাই, ঝাপসা লাগছে। এখন ক্লিয়ার? ঝাপসা ছিল, এখন তো ক্লিয়ার হওয়ার কথা। দেখেন এখন আপনারা জান গড় এবং বয়স এখন ক্লিয়ার আছে কিনা। সাউন্ড হচ্ছে, সাউন্ড হবে না। আমি কথা বললে সাউন্ড হবে না, কথা না বললে একটু সাউন্ড হয়। ঠিক আছে ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিতেছি। হ্যাঁ আপনারা আজকে গড় এবং বয়সের অঙ্কগুলো আমরা করে দিব, আর ক্লাসটা গ্রুপে আপলোড দিয়ে দেওয়া হবে। আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর যে কোনো সমস্যা আপনারা কমেন্ট করবেন আর একটু রেসপন্স করবেন। অনেকে আসলে ক্লাস করে কিন্তু কোনো কথা বলে না, শুয়ে বসে ক্লাস করে। হ্যাঁ ঘোলা এখন তো ক্লিয়ার। ওকে সাউন্ডের সমস্যা মনে হচ্ছে? সাউন্ডও ক্লিয়ার? যারা নতুন জয়েন করছেন অনেকে আজকে প্রথম ক্লাস, কারণ হচ্ছে অনেকে নতুন জয়েন করার পরে ক্লাস নেওয়া হয় নাই। গতদিনে আমাদের বৈদ্যুতিক গোলাযোগের কারণে ক্লাসটা নিতে পারি নাই, তো সমস্যা নেই। একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি ক্লাসে কোনো সমস্যা দেখেন অস্থির হয়ে যাবেন না, আমরা অল্প সময়ের মধ্যে ক্লিয়ার করে ফেলবো। জাস্ট হচ্ছে কি আমাদের তো একটু চেক করতে হবে। ঠিক আছে ওকে, তাহলে শুরু করি। গড় এবং বয়স এই অধ্যায়টা থেকে প্রচুর প্রশ্ন আসে, তবে এই অধ্যায়ের অঙ্কগুলো সহজ। ঠিক আছে, গড়ের অঙ্কগুলো সহজ, বয়সের অঙ্কগুলো সহজ, কিন্তু আমরা এখানে বেসিক কনসেপ্টটা দেখব, পাশাপাশি হচ্ছে যে কিভাবে দ্রুত করা যায় সেই দ্রুত করার কিছু আইডিয়া ডেভেলপ করব। ঠিক আছে আচ্ছা, তাহলে আসি। গড় বলতে কি বোঝায় বেসিকটা দেখেন। সেটা হচ্ছে যে ভাই ওই পাশে কাজ করে, আমি যখন নাম্বার বলবো তখন নাম্বার ব্যাক করবো। ঠিক আছে ওই পাশে কাজ চালাইতে থাকবে। ওকে, তাহলে গড় বলতে দেখেন আমরা ক্লাস 5 বইয়ে এভাবে চিত্র দেওয়া আছে। এখানে 5টা লিচু আছে, এইখানে 3টা লিচু আছে, আর এই পাশে 4টা লিচু আছে। এখন বলছে এদের গড় কত। তাহলে গড় বিষয়টা হচ্ছে যে আমরা জানি কি যে সবগুলো যোগ করতে হয়, যোগ করে এখানে যতগুলো রাশি যোগ করবো সেটা দিয়ে ভাগ করতে হয়। এটা হচ্ছে বেসিক সিস্টেম। তো এইটার প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা কি? প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা হচ্ছে
এই যে দেখেন এখানে 5টা আছে, এখানে 3টা, এখানে 4টা, অসমান আছে। তাহলে অসমান জিনিসটাকে সমান সমান করার নামে হচ্ছে গড়। কিরকম, যে এইখানকার 5টা আর এখানে 4টা আছে, ঠিক আছে, তাহলে এইখানে একটা 3টা একটা কম আছে, তাহলে এই 5টা থেকে একটা নিয়ে যে এইখানে যদি দেই তাহলে দেখেন সবগুলোতে কিন্তু 4টা 4টা হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি 4টা হচ্ছে গড়। আইডিয়াগুলোকে প্র্যাকটিক্যালি ভাবতে পারলে যে সুবিধাটা হবে, পরবর্তীতে অনেক অঙ্ক মুখে মুখে পারা যাবে। তাহলে আসি যে গড় মানে হচ্ছে অসমান জিনিস। তাহলে ধরো আমার যে আঙ্গুলগুলো 4টা অসমান, তাহলে জানতো যে সব থেকে বড় আঙ্গুলতে একটু কেটে যদি সব থেকে ছোটটাতে লাগাই দিতাম তাহলে সবগুলো মোটামুটি সমান সমান হয়ে যেত। তাহলে এরকম যে কোনো ক্ষেত্রে যে গড়ের বেলা কারো কাছে যদি বেশি টাকা থাকে ওর কাছে টাকাটা নিয়ে যার কাছে কম টাকা আছে তাকে দিয়ে যদি সমান সমান করি তাহলে ওটা গড় তৈরি হবে। আচ্ছা, তাহলে এখন আমরা এই আইডিয়াটাকে কিভাবে কাজে লাগা যায় একটু পরে আমি 2-3টা অঙ্ক করাই দিব, বিশেষ করে 5, 6 এবং 7 ওইখানে দেখাই দিব। তাহলে গড়ের সূত্র বা এগুলো তো ছোট বাচ্চার জিনিস, দেওয়ার কিছু নাই, ঠিক আছে। শব্দ হচ্ছে, সাউন্ড হচ্ছে, এখনো কি হচ্ছে সাউন্ড, আপনারা একটু বলেন। সবাই বলতে, অনেকে বলতেছেন ক্লিয়ার, 2-1 জন বলতেছেন শব্দ হচ্ছে। শব্দ হচ্ছে যখন আমি কথা বলতেছিলাম না তখন শব্দ হচ্ছিল, ঠিক আছে, কথা বললে আর ওই সাইড বাতাসটা নিতে পারে না। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা আপনারা দেখেন একটু। হ্যাঁ, অঙ্ক করতে করতে কথাগুলো শিখবো, ঠিক আছে। এই সাউন্ডটা একটু কমাই দেন তো, শব্দ হচ্ছে। সাউন্ডটা কমাই দেয় কিভাবে, বউ এসেছে ওই ডাউন করে দেন, একটু বাম পাশে সরাই দেন। হ্যাঁ, এখন কি ক্লিয়ার দেখেন। হ্যাঁ, আচ্ছা আসি তাহলে। এখানে 3টি সংখ্যার গড় 6। 1 নম্বর প্রশ্নটা দেখেন। 1 নম্বর প্রশ্নটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর আজকের প্রশ্নটা দেখতে পাচ্ছেন কিনা। জামিউল ইসলাম সুমন সলভ ক্লাসগুলো নেবেন না? আচ্ছা, একটা সলভ ক্লাস আমি রেডি করে রাখছি, ওটা নিয়ে নিব, নেক্সট উইকে নিব। এই উইকে আমি 3টা ক্লাস নিব। এই সপ্তাহে আমাদের 3টা ক্লাস হবে। আর আপনারা অনেকেই ভোট নিচ্ছে, আমি 2টা করে ক্লাস সপ্তাহে করতে চাইছেন, একটা পরীক্ষা অধিকাংশ জন মতামত দিচ্ছেন। আবার অনেকে বলছেন যে আমাদের কিন্তু ভর্তির সময় 3টা ক্লাসের কথা বলা হয়েছে। তো আমি 2 দলের কথা রেখে 4 সপ্তাহে 1 মাস, তো 2 সপ্তাহে 3টা করে ক্লাস নিব, আর 2 সপ্তাহে 2টা করে ক্লাস নিব, আর বাকি 2 দিন পরীক্ষা নিব, ঠিক আছে। ওকে, আচ্ছা ক্লিয়ার হচ্ছে? আবার বলতেছে অনেকে সাউন্ড হচ্ছে। আচ্ছা দেখি একটু। আচ্ছা, কথা বললে তো ক্লিয়ার হচ্ছে, আমি কথা বললেও সাউন্ড হয়। খুব কনফিউজ করে দিতেছে, অনেকে বলতেছে ওকে, অনেকে বলতেছে সাউন্ড হচ্ছে। আচ্ছা দেখি দেখি। তাহলে 3টি সংখ্যার গড় 6 এবং 3টি সহ মোট 4টি সংখ্যার গড় 8 হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত? এটা তো সিম্পল একটা অঙ্ক। তাহলে হচ্ছে প্রথমে এখানে 1টা 2টা 3টা, এই 3টা সংখ্যার গড় হচ্ছে 6, তাহলে এই 3টা সংখ্যার সমষ্টি হবে 18। এন্ড এই 3টার সঙ্গে আরেকটা সংখ্যা যোগ হলো, তাহলে নতুন করে 4টা সংখ্যা না, কিন্তু আগের 3টার একটা, এই 4টা সংখ্যার গড় হচ্ছে কত? 8। তাহলে এই 4টা সংখ্যার সমষ্টি হবে কত? 4 × 8 = 32। তাহলে এই 4টা 32 থেকে যদি আমরা এই 3টার সমষ্টি 18 বাদ দিয়ে দিই তাহলে এই সংখ্যাটা হবে 32 - 18 = 14। তাহলে এই সংখ্যাটা যদি 14 হয়, বলছে এই সংখ্যাটার অর্ধেক কত? এই যে একটু করে লেজুর লাগা দেওয়া থাকবে, আপনাদের অপশনের মধ্যে কনফিউশন তৈরি করে দিতে পারে। এই জন্য আপনারা যেটা করবেন যে শেষের যে লেজুরটা কি বলতেছে এটাকে গুরুত্ব দিবেন, ঠিক আছে। ওকে, যারা হচ্ছে যে মানে এইচডি ফরম্যাটে কিন্তু ক্লাস হচ্ছে, মানে আমাদের এখানে আমরা কিন্তু দেখতেছি, হ্যাঁ, পুরা মানে হচ্ছে যে কোনো ঝাপসা, কোনো ঝামেলা হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে। সাউন্ড অফ হয়ে যাচ্ছে, হ্যাঁ। ওকে, নেক্সট আসি 2 নম্বর অঙ্ক। আমি প্রথমে আর একটা বিষয় বলি, প্রাইমারি কোর্সে কিন্তু একেবারে আকাশ সমান কোনো কঠিন অঙ্ক নাই। শেষের দিকে কিছু কঠিন অঙ্ক করাবো, মাঝখানে কিছু মিডিয়াম অঙ্ক, আর শুরুতে ইজি অঙ্ক। ইজি অঙ্কের সাথে হচ্ছে কনসেপ্ট ডেভেলপ। আপনারা কনসেপ্ট ডেভেলপটাকে গুরুত্ব দিবেন। আর এখানে কিন্তু অনেক দুর্বল স্টুডেন্টরা ভর্তি হয়েছে, এই কারণে এরকম ভাবার সুযোগ নাই যে খুব কঠিন অঙ্কগুলো করেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 নম্বর অঙ্ক বলতেছে 4, 6, 7 এবং x এর গড় মান 5.5। 2 নম্বর অঙ্কটা দেখেন, ঠিক আছে। x এর গড় মান হচ্ছে 5.5, x এর মান কত? এইরকম অঙ্ক কিন্তু খুব আসতে পারে। এখানে আমরা দেখতেছি একটা রাশির মান অজানা, আমি কিন্তু আর একটা অঙ্ক বানাই দিব। কিরকম আসি, ধরো এই অঙ্ক আগে করি। 4, 6, 7 এবং x এর মান হচ্ছে
গড় হচ্ছে 5.5। তার মানে এই চারটা সংখ্যা যোগ করে 7 দ্বারা ভাগ করলে এই 5.5 হবে। তাহলে আমরা যদি এইরকম করি যে 4 যোগ 6 যোগ 7 যোগ x ইকুয়াল টু 5.5 গুণন 4, তাহলে গড়ের সাথে 4 গুণ করে দিলে এটা সমষ্টি বাইর হবে, আর এই পাশে যোগ করলে এগুলো সমষ্টি। তাহলে সমীকরণ দুটো সমান সমান হলো। তাহলে x সমান সমান এই 4 6 10 7 17, 17 যে ওই পাশে ভাগ হবে মানে বিয়োগ হবে, 4 আর 5.5 গুণ করলে কত হয়, 4 5 20 আর 4টা 8 আনা মিলে হচ্ছে 2 টাকা। 22 টাকা থেকে 17 টাকা বাদ দিলে হবে 5 টাকা। ঠিক আছে, তো এটা আমাদের এক্স আকারে চিন্তা করতে হবে, বিষয়টা এরকম না। বুঝে গেলে প্র্যাকটিক্যালি ভাবা যাবে যে এটা সমষ্টি বাইর করে 3টার যোগফল বাদ দিলে অটোমেটিক্যালি আরেকটা যোগ মান বাইর হবে। এখন অনেক সময় লেজুর লাগানো থাকে এরকম, এই অঙ্ক তো ক্লিয়ার, সবাই ইজিলি বুঝতে পারার কথা যে এটা অ্যান্সার 5। আরো লেজুর লাগা থাকে যে 3টা রাশি আছে, একটার মান অজানা, এটার গড় হচ্ছে 5.5। আবার খেয়াল করেন, আবার 7 5 3 x এবং 9, দেখেন এই 9 না দিয়ে এখানে একটা দিলাম y, 7 5 3 এবং y এর গড় হচ্ছে 6। তাহলে y এর মান কত? কথাটা কি বুঝতেছেন? সিরিয়াসলি খেয়াল করেন যে এইখানে x এর মানই জানি না, সেখানে আবার x এর সাথে y লাগাই দিল, মানে আরো রাশি লাগাই দিল। তো আমাদের যেটা করতে হবে যে এইখান থেকে x এর মান আমরা যে পাইলাম 5, এই 5টাকে আমরা এইখানে বসাই দিতে পারি। দেন অঙ্ক কিন্তু এইভাবে কিন্তু লেজুর লাগায় বাড়ায়, আপনারা জাস্ট ধরতে পারলে হয়ে যাবে। তাহলে এখানে 7 5 12 আর 3 15 আর 5 20 হলো। তাহলে এখানে 1 2 3 4 5, 5টা রাশির গড় যদি 6 হয় তাহলে 5টার সমষ্টি হবে 30। এই 3 4টা যোগ করে কত পাইতেছি, 7 5 12 আর 3 15 আর 5 20। তাহলে 20 বিয়োগ করে দিলে y এর ভ্যালু হবে 10। এখন অঙ্কটা সমাধান করে দেওয়ার পরে ইজি লাগে, কিন্তু পরীক্ষার হলে চাপ নিয়ে দেখলে আপনি দেখবেন যে আপনি এই রকমের অঙ্ক করে গেছেন, কিন্তু একটু লেজুর লাগায় অঙ্কটাকে একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যেয়ে এরকম বলবে যে 7 5 3 এবং x এর সাথে y অ্যাড হয়ে এদের গড় হচ্ছে 6। তাহলে y এর মান কত? তাহলে আমরা এখান থেকে x এর মান বাইর করব, এটা পরে লাগাই দিয়ে y এর মান বানাবো। ঠিক আছে, ওকে। একটু স্লো করান স্যার, ঠিক আছে। আচ্ছা, আপনারা একটু বলবেন তাহলে আমার একটু সুবিধা হবে, কারণ হচ্ছে কি আমি অনেক সময় মনে করি কি এগুলো তো অনেক ইজি অঙ্ক, সবাই বুঝতেছেন, আমি মনে হয় বেশি কথা বলতেছি, এই জন্য একটু ফাস্ট করাই দেই, তারপরে অঙ্কটাতে যাই। হ্যাঁ, যদি মনে হয় যে না সমস্যা তাহলে আমাকে বলবেন, আমি আরো সহজে করে স্লো করে দিব। 3 নম্বর অঙ্ক দেখেন, বলতেছে 3 নম্বর অঙ্কে যে পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০ ৮৫ ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় নম্বর প্রাপ্ত নম্বর ৮০ হয়। তার মানে একটু আগে যে এক্স ছিল ওইখানে এক্স বাদ দিয়ে একটা নতুন পরীক্ষা হবে, ধরি নতুন পরীক্ষা সে এক্স নাম্বার পেয়েছে। ঠিক আছে, সাবিনা খাতুন লেজুরটা আরেকবার বলবো, 30 কিভাবে, ও 30 কিভাবে আসলো, এই যে দেখেন এখানে। আচ্ছা, আগের অঙ্কটাতে একটু বোঝাই। হ্যাঁ না, আগের অঙ্কটা দেওয়ার দরকার নেই, এটা থাক। যে আগে যেটা আমি বানাই বলছিলাম না, এই যে 7 5 3 এক্স ওয়াই, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, আমার কথাগুলো কিন্তু মনোযোগ দিবেন। তাহলে 5টা সংখ্যার গড় হচ্ছে 6। তাহলে এই 5টা সংখ্যা যোগ করলে 5 গুণন 6 সমান সমান 30 না? এই 30-এর মধ্যে আছে 5টা সংখ্যা, আর এখানে যে 4টা সংখ্যা আছে এই 4টা সংখ্যার সমষ্টি হচ্ছে 20। তাহলে এই পঞ্চম সংখ্যা যে ওয়াই এর ভ্যালুটা হবে 10। আমি কিন্তু এই কথাগুলো বলছিলাম, আপনারা হয়তো মনোযোগ সিরিয়াসলি দেন নাই। ঠিক আছে, অথিনা অথই 30 কিভাবে আসলো, ওই যে 5 6 30। আচ্ছা, তাহলে 3 নম্বর প্রশ্নটাতে দেখেন, তো চৌথ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় নম্বর 80 হয়। ঠিক আছে, আচ্ছা এইখানে আপনারা যেভাবে করবেন সেভাবেই করবেন, সমস্যা নাই। তবে আমি একটু আপনাদের আইডিয়া ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব। ঠিক আছে, আচ্ছা ওকে। আইডিয়াটা কিরকম দেখেন, যে এখানে বলছে কি ৭০ ৮৫ ৭৫, এই 3টা পরীক্ষা, আর একটা পরীক্ষা কত জানি না, মনে করি এটা পরীক্ষা পাইছে এক্স, এগুলার গড় হচ্ছে 80। দেখেন এই কোনটা গড় আর কোনটা রাশির ভ্যালু উল্টা পাল্টা করা যাবে না, সমান সমানের ওই পাশে গড়। তার মানে খেয়াল করেন যে এইখানে 4 দ্বারা গুণ করলে যেটা হবে ৩২০, এই 3 4টা যোগ করলে ওটা। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা হবে এই যে ৭০ ৮৫ আর ৭৫ মিলে হচ্ছে ১৬০, ১৬০ আর ২৭০ মিলে হচ্ছে ২৩০। তাহলে এখান থেকে যদি ২৩০ বাদ দিয়ে দেই তাহলে হবে ৯০, অর্থাৎ এক্স এর ভ্যালু ৯০। আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যাজ ইউজুয়াল স্টাইল, সবাই এভাবে পারবেন। তো আমরা এখানে আর একটা আইডিয়াকে কাজে লাগাইতে পারি, বাট ওই আইডিয়াটা যে পরীক্ষার হলে ইউজ করবো বিষয়টা এরকম না।
আমি একটা নতুন আইডিয়া আপনাদেরকে একটু আগে শুরুতে বলছিলাম, ওইটা দিব। আমরা শুরুতে একটা কথা শুনছিলাম কি, গড় মানে হচ্ছে অসমান জিনিসকে সমান সমান করা। কার সমান সমান করা? গড়ের সমান সমান। সমান সমান করলে যেটা আসবে সেটার নাম কি? গড়। তার মানে একটু খেয়াল করেন তো, এখানে গড় 80, এন্ড দেন তো এই 85 হচ্ছে 80 এর থেকে 5 বেশি, আর 75 হচ্ছে 80 এর থেকে 5 কম। তাহলে এই 5টাকে যদি একে দিয়ে দেই তাহলে দুইজনে 80 80 হয়ে যাবে না? তাহলে এই গড় আর এইগুলা মিলে গেছে, তার মানে এই দুটা সমান হয়ে গেছে। এখন আসি, এরপরে কি আছে? 70 আছে, আর এখানে আছে এক্স। তাহলে 70 হচ্ছে 80 এর থেকে 10 কম আছে, তাহলে 80 এর থেকে 10 যেহেতু এখানে কম আছে, তাহলে এই এক্স এ 80 এর থেকে 10 বেশি লাগবে, তার মানে এটা হইতে হবে 90। এইভাবে কিন্তু চিন্তা করা যায়। আমি বলতেছি না এই চিন্তা করে আপনাকে অঙ্ক করতে হবে, আপনি আগের নিয়মেই করেন। তবে হ্যাঁ, এইটা প্র্যাকটিক্যাল এবং অনেকগুলো অঙ্ক আপনারা এইভাবে চিন্তা করলে অনেক দ্রুত অ্যান্সার পারবেন। চেষ্টা করবেন রুমে বসে প্র্যাকটিস করার। যদি দেখেন যে আপনি খুব কনফিডেন্স পাচ্ছেন, তাহলে এইভাবে চিন্তা করবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে 80 এর সাথে 10 যোগ হলো। 80 এর সাথে কেন 10 যোগ হলো? যে গড়ের থেকে 10 বেশি হইতে হবে। কারণ কি? কারণ 70 এ 10 কম ছিল। ওকে, নেক্সট আসি 5 নম্বর। 4 নম্বরটা স্কিপ করলাম, আপনাদের শীটে কিন্তু গ্রুপে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ঠিক আছে? পাঁচ নম্বরটা কি বলতেছে? 3 ইনিংসে একজন খেলোয়াড়ের গড় রান 88, চতুর্থ ইনিংসে কত রান করলে সব মিলিয়ে তার গড় 90 হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা এই যে আইডিয়াটা একটু দেখলাম, এটাকে আরো 2-3টা অঙ্কে দেখবো। সব অঙ্কে আমি এইভাবে করতে বলতেছি না, আপনি নর্মালি করবেন। তবে আমরা একটা নতুন ইন্টারেস্টিং আইডিয়াটা শিখবো। সেটা হচ্ছে কি, 3 ইনিংসের একজন খেলোয়াড়ের গড় রান 88, তাহলে 3টা ইনিংস মিলে এগুলার গড় হচ্ছে 88। তার মানে 88 গড় মানে সবগুলোতে গড়ে 88 করে পাইছে। তাহলে হচ্ছে চতুর্থ ইনিংসে, এটা হচ্ছে চতুর্থ ইনিংস, এই ইনিংসে কত রান করলে তার এই আগের যে গড় 88 ছিল, এটা আর 88 থাকবে না, এগুলা সব 90 হয়ে যাবে। তাহলে খেয়াল করেন যে এগুলা সবগুলাই 90 হয়ে যাবে, মানে 4 নাম্বার ইনিংস খেলার পরে 90 হবে। তাহলে 4 নাম্বার ইনিংসে কি 90 রান করছে? অবশ্যই না, কারণ 90 রান করলে তো ও গড়ের সমান করলো। বাট এদের যে ঘাটতি আছে, কতটুকু ঘাটতি আছে? এইখানে 2 রান ঘাটতি আছে, এইখানে 2 রান ঘাটতি আছে, এইখানে 2 রান ঘাটতি আছে। অর্থাৎ এই 3টা ইনিংসের, এই চতুর্থ ইনিংসে 90 রান তো করতে হবে, কিছু এক্সট্রা রান করতে হবে যাতে এই ঘাটতিগুলো পূরণ হয়। তাহলে এই ঘাটতিগুলো হচ্ছে 3টা 2 যোগ করলে 6। তাহলে এই 6 রান বেশি করতে হবে কোথায়? চতুর্থ ইনিংসে। তাহলে চতুর্থ ইনিংসে করতে হবে 90 রান প্লাস 6 সমান সমান 96। এইভাবে চিন্তা করাটা অনেক সহজ। হ্যাঁ, নর্মালি যদি কেউ করতে চান সমস্যা নাই, 90 গুণন 4 মাইনাস 88 গুণন 3 সমান সমান 96। এখানে একটু গুণ করতে সময় লাগবে, কিন্তু তারপরেও পারা যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 96। আশা করি এই আইডিয়াটা সবাই ধরতে পারছেন। এই আইডিয়াটা কি বুঝতে পারতেছেন সবাই? ঘাটতির বিষয়টা শুরুতে একটা কথা বলছিলাম না, যে কোথাও কম হলে অন্যখান থেকে আনতে হবে, কোথাও বেশি হলে সেখান থেকে বাদ দিতে হবে। কতটুকু বাদ দিতে হবে? গড়ের সমান করে বাড়তি যেটা থাকবে সেটা বাদ দিতে হবে। ওকে, তাহলে 6 নম্বর অঙ্কটা দেখেন। 6 নম্বর অঙ্কে বলতেছে মাহমুদা নাইম খান। আপনার এই 2 নম্বর অঙ্কটাতে এটা একটু মিস্টেক হয়েছে। কারণ হচ্ছে কি, আপনি ওইখানে 5টা সংখ্যা পাইলেন কোথায়? 5.5 দিয়ে 5কে গুণ করছেন, 5টা সংখ্যা তো দেওয়াই নাই। ঠিক আছে? আপনার ওইখানে মিস্টেক হচ্ছে। 6 নম্বর বলছে 3টি সংখ্যার গড় 24, দুটি সংখ্যা 21 ও 23 হলে অপর সংখ্যাটি কত? তাহলে দুটো সংখ্যার গড়, 3টা সংখ্যার গড় 24, তার মানে বিষয়টা এরকম 24 24 24। যখনই শুনবেন গড়, তার মানে সবগুলাই সমান সমান ছিল। এখন বলতেছে একটা 21 আর একটা 23, তাহলে এইটা কত? তাহলে জানতো এটা 3 কম হয়ে গেল না? এখানে যদি এখানে কম হচ্ছে কত? 1। তাহলে দেখেন এই দুইটা সংখ্যা মিলে কম হয়ে যাচ্ছে কত? 4। তাহলে দুটো সংখ্যা মিলে যদি 4 কম হয়, তাহলে তৃতীয় সংখ্যাটা অবশ্যই 24-এর থেকে 4 বেশি হবে। 24-এর থেকে 4 বেশি মানে হচ্ছে 28। খুবই সিম্পল। আচ্ছা, আবার আসি, এইখানে যদি 23 মুছে দিতাম, দিয়ে বলতাম যে একটা সংখ্যা 21 আর একটা সংখ্যা 28, তাহলে অপর সংখ্যাটা কত?
তাহলে এখানে আমরা দেখতেছি যে 4 বেশি হচ্ছে, আর এখানে দেখতেছি আবার 3 কম হচ্ছে। তাহলে এই 60 টাকা থেকে একে 3 টাকা দিয়ে দিলাম, তাহলে এখনো আমার 1 টাকা বেশি আছে। তাহলে এই সংখ্যাটা 1 কম হবে, তার মানে 23 হবে। এই আমি কিন্তু একটা অঙ্ক করায়া আবার লেজুর লাগায়া চেঞ্জ করে আবার করাই দিই। অনেকেই তখন কথাগুলো বেশি হয়ে যায়, তো তখন হজবরল করে ফেলে। না, আপনাদের যেটা করতে হবে, ধাপে ধাপে চিন্তা করতে হবে। আমি যখন প্রথমে অঙ্কটার 28 অ্যান্সার বাড়ি করে দেওয়ার জন্য যা যা বুঝাইছি, অঙ্ক তো শেষ। এখন অঙ্ক শেষ করার পর আমি একটু লেজুর পরিবর্তন করে দিতেছি। এর ফলে যেটা হবে, আপনারা একসাথে অনেকগুলো অঙ্ক শিখবেন। এরকম অনেক হয় না, আপনি শিখে গেছেন একভাবে, কিন্তু পরীক্ষার হলে যা দেখতেছেন অন্যভাবে আসছে। আপনার মনে হচ্ছে কোথায় যেন এরকম করছি, কিন্তু ওই তাৎক্ষণিক পরীক্ষায় পারতেছেন না। এর কারণটা হচ্ছে আপনি ভেরিয়েশন দেখেন নেই অঙ্কের বেশি। তো আমি হচ্ছে এই ভেরিয়েশনটা নতুন নতুন অঙ্কে না দেখায়, আমি এই একটা অঙ্ক কিভাবে অন্যভাবে আসতে পারে এগুলো দেখাই দিই। এর ফলে যেটা হয় যে আপনার চিন্তাটা অনেকভাবে অনেক অ্যাঙ্গেল থেকে আসতে পারে। ঠিক আছে, ওকে। 7 নম্বর আমরা দেখেন। 7 নম্বর অঙ্কে কি বলতেছে যে একজন ব্যাটসম্যান প্রথম 3টি টি20 খেলায় 82, 85 ও 92 রান করেন। 74 খেলায় কত রান করলে তার গড় রান 87 হবে? হ্যাঁ, একটু স্লো না? ওকে, ঠিক আছে। করোনা, তোমাকে ধন্যবাদ, তোমার কারণে স্যারকে পেয়েছি। মহসিন আলম ভাই, আসলে সময়ের চাহিদায় সবকিছু পাওয়া যাবে, ঠিক আছে। আপনারা কিন্তু অনেকেই হচ্ছে অনেক বিভিন্ন কারণে হয়তো একটু মন খারাপ করেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে একজন মানুষ তো পূর্ণাঙ্গভাবে আরেকজনকে স্যাটিসফাইড করা যায় না, কিছু কিছু ঘাটতি থাকে। আপনারা একটু সবকিছু সমন্বয় করে এতটুকু ভাববেন যে আমরা ক্লাসগুলো করতে পারতেছি, এটা ইম্পর্টেন্ট। তো এখানে সে 4টা খেলার হচ্ছে কি 3টা খেলায় কত করছে? 82, 85 আর 92 রান, তাই না? আচ্ছা, 82 রান করছে, 85 রান করছে আর 92 রান করছে, এটা হচ্ছে 3টা ইনিংসের রান। ওকে, 14 খেলায় কত রান করলে তার গড় 87 হবে? তাহলে এগুলাতে 14 ইনিংসে কত রান করলে তার 87 হবে। তার মানে আমি কিন্তু এইভাবে লিখতেছি যে আপনাদের লিখতে হবে বিষয়টা এরকম না। আমি আপনাদের বেশি বেশি করে চিত্র আর্ট করে দেই, অনেক কথা বলি, অনেক লেখায় দেই, বিষয়টাকে সামগ্রিক বিষয়টাকে বোঝার জন্য। যখন আপনি বুঝে যাবেন, তখন আপনি কোন লেখাটা লিখবেন আর কোনটা না লিখেও আপনি বলতে পারবেন, এটা আপনি নিজে ফিল করতে পারবেন। আমাকে যদি এটার পরীক্ষা নিতেন, আমি কি এত কথা লিখতাম, নাকি আমি যেটা সামারি মাথায় ঢুকাইছি শুধু সেটা লিখব? তো এইরকম বিষয়টা আমি লিখতেছি আপনাদের বোঝানোর জন্য। তাহলে 4টা ইনিংসে মিলে গড় 87 হবে, তার মানে এই যে সবগুলো সমান সমান হয়ে যাবে না? আচ্ছা, এখন দেখেন তো, এই 82 থেকে 87, এখানে 5 বেশি না, গড়টা বেশি, তার মানে 82 সংখ্যাটা 5 কম আছে। আবার আসি 92 এর থেকে 87 হচ্ছে 5 কম, তার মানে 92 এ 5 বেশি আছে। তাহলে এর 5 নিয়ে আসে একে দিয়ে দিই, তাহলে এই দুটো 87 87 করে হয়ে যাবে। তার মানে এদের সাথে ঝামেলা নাই, ঝামেলাটা লাগছে এইখানে। এইখানে গড় হইতে হবে 87, কিন্তু আছে 85, তার মানে 2 কম আছে। তাহলে এই যে চতুর্থ সংখ্যাটা, এটা অবশ্যই 2 বেশি হবে। 2 বেশি হবে মানে হচ্ছে 89 হবে। তাহলে 8 আর 9 মিলে হচ্ছে 87-র সঙ্গে 2 যোগ করলে হবে, এই যে 2 যোগ করলে 89। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 89। এখন আমি বলতেছি না যে এইভাবেই করতে হবে। দেখেন, আমি কিন্তু কোনো আইডিয়া দেখাই দিলে আপনি এটা এখন অনেকে আছে হজবরল করে ফেলবেন। আপনাকে তো আজকে শিখে আপনি আজকে অ্যাপ্লাই করতে গেলে তো হজবরল করবেন। আপনি এভাবে আইডিয়াগুলোকে ডেভেলপ করেন, অনেকগুলো অঙ্ক করেন, অনেকবার পরীক্ষা দেন, দেখবেন কিছুদিন পরে আপনার কাছে এটা অনেক ইজি মনে হচ্ছে। তবে তাই বলে এত সহজে যে নিয়মটা শেখা যায়, এটা দিয়ে সব অঙ্ক হবে এইরকম গাধাবি চিন্তা করবেন না। কারণ একটা টেকনিক আপনি এত অল্প সময় শিখে গেলেন, এইভাবে যে এত সোজাই হয়তো, তাহলে তো সবাই টেকনিক শিখে বস হয়ে যায় না। আরো ভেরিয়েশন আছে অনেক। তবে হ্যাঁ, আমরা যেহেতু অল্প একটুতে বুঝতেছি যে এই স্টাইলে গড়ের অনেক অঙ্ক প্র্যাকটিক্যালি চিন্তা করা যাচ্ছে, তাহলে অনেকগুলো অঙ্ক করা যাবে, অতটুকুতে খুশি থাকেন। বাকি যেগুলো হবে না, ওগুলোর জন্য আমরা আলাদা আইডিয়া ডেভেলপ করবো। ঠিক আছে, ওকে, নেক্সট আসি। এই নিয়মটা আমি একটু ওকে, তাহলে এবার আসি 8 নম্বর অঙ্ক। হ্যাঁ, এখন আমরা এই আইডিয়াটাকে পরে অনেক অঙ্কে কাজে লাগাই দিব, কিন্তু সব অঙ্কে লাগাইতে গেলে আপনি কিন্তু গোলমাল করে ফেলবেন। হ্যাঁ, একটু মাথা রাখেন। 8 নম্বর অঙ্ক দেখেন, 10টি সংখ্যার যোগফল 462, তাদের প্রথম 4টির গড় 52 এবং শেষ 5টির গড় হচ্ছে 38। পঞ্চম সংখ্যাটি কত? এই অঙ্কটা আপনারা পারবেন, কিন্তু এই অঙ্কটা অনেকগুলা পরীক্ষা আসে। ঠিক আছে, অনেকগুলো পরীক্ষা আসছে, তো যা হচ্ছে কি আমি একটু ফরম্যাটটা দেখা দিই। বাট আমি এরকম গতানুগতিক অঙ্ক কিন্তু বেশি করায় দিব না। বাট আপনারা দেখবেন বইয়ে বা শিটে এই গতানুগতিক অঙ্ক অনেক, কারণ কি, কারণ এগুলাই বেশি বেশি করে আসে। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন এখানে 10টি সংখ্যার গড় হচ্ছে কত? 400। 10টি সংখ্যার যোগফল, 10টির যোগফল 462। এখন প্রথম 4টির গড় মান, আমি এটা অঙ্ক একটু বিস্তারিত লেখা দিতেছি, কারণ আছে।
4 5 20 200 আর 4 2 8 208 আর পরের 5টির গড় কত? পরের 5টির গড় 38। 5 38 কত হয় জানি না, 5 40 200 হয়, ওইখান থেকে 10 কম, তার মানে 190। তাহলে এই 5 আর 4 9টির যোগফল হচ্ছে 190 আর 8 মিলে 98, তার মানে 398। তাহলে অতএব দশম সংখ্যাটা হবে এই যে 10টা সংখ্যা থেকে 9টা বাদ দিলে, দেখেন এখানে কিন্তু অনেকে 8-এর নিচে নিচে বিয়োগ করতে যান, অথবা পাশাপাশি বিয়োগ করতে গেলে ভুল করেন, একটু মাথা খাটান। এইভাবে 8 থেকে 12 মিলাইতে 4, এইভাবে চিন্তা কেন করবেন? এখানে 98 আছে না, তাহলে 400 মনে করেন। 400 মনে করলে 62 থেকে 400 বাদ দিলে হচ্ছে 62, আর এখানে 2 কম আছে, তার মানে এই পাশে 2 বেশি হবে, অর্থাৎ 64। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে কি এগুলো আপনারা নর্মালি পারবেন, এটা আমরা যখন পরীক্ষার হলে করবেন তখন অবশ্যই এইভাবে করবেন। 462 মাইনাস 4 গুণন 52 প্লাস 5 গুণন 38, তার মানে এই দুটা যোগ করে এটা বিয়োগ করে দিলে হয়ে যাবে, এটা সিম্পলি পারবেন। তবে আমি এটা কেন এত বিস্তারিত লিখলাম তার বিষয়টা শোনেন। এটা একটা অঙ্ক, এই স্টাইলে কত অঙ্ক আছে এবং ওই অঙ্কগুলো আপনার করার দরকার নাই, যা শুধু এটা থেকে দেখেন। খেয়াল করেন তো, এই অঙ্কটা যদি আমি বলতাম একজন ব্যাটসম্যানের 10টা ইনিংসের টোটাল রান 462, প্রথম 4টি ইনিংসের তার গড় রান হচ্ছে 52, পরের 5টি ইনিংসে তার গড় রান হচ্ছে 38, তাহলে দশম ইনিংসে সে কত রান করেছে? দেখেন আমরা কিন্তু ক্রিকেটে চলে গেলাম। ক্রিকেটে এই হুবু এত ডিজিট মিলে অঙ্ক নাই, কিন্তু এইরকম প্রচুর অঙ্ক আছে সংখ্যা চেঞ্জ করে, ওটাকে নিয়ম নতুন। আচ্ছা আবার আসি, একটা অফিসে ঠিক আছে 10 জন টোটাল কর্মচারী আছে, তার মধ্যে 4 জন ক্লার্কের বেতনে মানে প্রতিদিনের নাস্তার বিলের গড় হচ্ছে 52 টাকা, 5 জন কর্মচারীর গড় হচ্ছে 38 টাকা করে খরচ করে, এবং তাদের যে বস আছে অফিসার সে অবশিষ্ট ব্যক্তি। তাহলে বলছে অফিসারের একদিনের খরচ কত? মানে ব্যাপারটা হচ্ছে অনেক কাহিনী করে অনেক কিছু বানায় বানায় আপনার এই স্টাইলে প্রচুর অঙ্ক দেয়। কিরকম যে বলতেছে কি, খেয়াল করেন যে একটা মাসের 10 দিন বলছেন আমরা বারবার, এটা 10 বাদ দিয়ে হচ্ছে 30 দিন, 30 দিনের গড় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। এখন হচ্ছে প্রথম 15 দিনের তাপমাত্রা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস, আর শেষ 14 দিনের তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। তো বলতেছে অবশিষ্ট যে একদিন আছে ওই একদিনের তাপমাত্রা কত? তাহলে এই সবগুলো অঙ্কের সামারি কিন্তু এভাবেই বোঝায়, আর এই স্টাইলটাতে প্রচুর প্রশ্ন হয়। তো আমাদের কি সবগুলো প্রশ্নের পিছনে দৌড়াইতে হবে? এখন সবগুলো প্রশ্ন যদি এরকম আমি যদি 50টা প্রশ্ন বানাই দেই, আর আপনি যদি বলেন যে আমি 50টা অঙ্ক করলাম, আসলে তো আপনি অযথা সময় নষ্ট করছেন, আপনি একটা নিয়ম করছেন। তো এই জন্যই অনেকে বলে না যে এই বইয়ে 200টা অঙ্ক আছে, এই 200টা অঙ্ক প্র্যাকটিস করলে আপনি কমন পেয়ে যাবেন। বোকার মতো কথা। অঙ্ককে ডিজিট এই সংখ্যা দেখে যে 200টা অঙ্ক, এইটা ইম্পর্টেন্ট নাকি 200 নিয়মের অঙ্ক ইম্পর্টেন্ট? 200টা অঙ্কের মধ্যে যদি আমি এরকম 20টা অঙ্ক দিয়ে রাখি তাহলে লাভ হবে? ব্যাপারটা হচ্ছে নিয়মটাকে ফোকাস করবেন, ঠিক আছে? ওকে, নেক্সটে আসি। হ্যাঁ, 9 নম্বর অঙ্ক দেখেন, কোন এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, প্রথম 3 দিনের গড় তাপমাত্রা 28, শেষ 3 দিনের হচ্ছে 29। তাহলে বলছে যে 14 দিনের তাপমাত্রা কত? দেখেন তো যেভাবে বললাম একটু আগে ওইভাবেই না বিষয়টা। আমি কিন্তু দেখেন একটা অঙ্ক করাইলাম এবং আপনাদেরকে এই অঙ্কটাতে একটা আইডিয়া দেখাই দিলাম। দেখেন এখন এই অঙ্কটার ভেরিয়েশন আর কিভাবে আনা যায়। যদি বলি যে একটা ক্লাসে m সংখ্যক ছাত্রের গড় ওজন x কেজি, আর y সংখ্যক ছাত্রীর গড় ওজন p কেজি, অথবা n দেই আর এটা ধরেন y কেজি। হ্যাঁ, তো বলতেছে যে ওই ক্লাসে সবার গড় ওজন কত? এবার তো XYZ দিয়ে দিছি। এখন XYZ দিলে কি নতুন হবে? না, বিষয়টা একটু ভাবি যে আমরা সবার গড় বাড়ি করবো। তাহলে দেখেন m সংখ্যক ছাত্রের গড় x কেজি, তাহলে এদের টোটাল হবে mx। n সংখ্যক ছাত্রীর গড় হচ্ছে y, তাহলে এদের টোটাল হবে ny। এই গ্রুপ আর এই গ্রুপ যদি আমি যোগ করি তাহলে ওই ক্লাসের টোটাল গড় চলে আসবে, মানে টোটাল সর্বমোট চলে আসবে। সর্বমোট ওজনকে সর্বমোট ছাত্রছাত্রীর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, m প্লাস n দিয়ে ভাগ করতে হবে। এটাই আনসার। এখন সমাধান দেখার পরে অনেককে ইজি লাগতেছে, কিন্তু আমি যদি এরকম অঙ্ক একটু ঘুরাই ফিরে পেঁচাই দেই আর অপশন 4টা কাছাকাছি বানাই দেই, আপনি কিন্তু কনফিউশনে পড়ে যাবেন। কিরকম কনফিউশনে পড়ে যাবেন? আপনার এখানে আমি একটাতে দিব x প্লাস y, একটাতে দিব x প্লাস n, একটাতে দিব m প্লাস n, তখন আপনি কোনটা হবে না হবে কনফিউশনে পড়ে যাবেন। ওই তখন আপনার এই প্র্যাকটিক্যাল থিঙ্কিংগুলো কাজে লাগবে।
এই সমস্যাটা কিন্তু অনেকে ফেস করে, যে প্র্যাকটিক্যালি চিন্তা করতে না পেরে রোবটের মতো গুণ করে ভাগ করে যোগ করতে হবে এইরকম অঙ্ক করে, পরে তখন হচ্ছে যে একটু ঘুরায় আসে, তখন মনে হচ্ছে যে এটা তো এরকম অঙ্ক তো দেখি নাই, বা মানে বিষয়টা প্র্যাকটিক্যালি চিন্তা করা যাচ্ছে না। তো এই জন্য প্র্যাকটিক্যাল চিন্তাটা মাথায় নিবেন এবং এইটার সাথে আর কি কি সিমিলার অঙ্ক আসতে পারে ওইটা ফিল করা শিখবেন, তাহলে হবে কি ঘুরাই ফিরে আসলে পারা যাবে। তাহলে এখানে কি করতে হবে, m প্লাস n দিয়ে ভাগ করতে হবে, কারণ ছাত্রছাত্রীর সংখ্যা mn। x প্লাস ওয়াই দিয়ে ভাগ করা যাবে না, কারণ x কেজি আর y কেজি মিলে তো হচ্ছে এগুলো তো তার গড় ওজন তো যোগ হয় না, ঠিক আছে। ওকে, 9 নম্বর প্রশ্নের উত্তর অ্যান্সার হচ্ছে 390। কোথায় পাইলেন? ও 300 ডিগ্রি না 280 ডিগ্রি, আসলে হচ্ছে কি ওইটা 300 ডিগ্রি ছিল না, 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানে ডিগ্রিটা সাইডে চলে আসছে, মানে ইকুয়েশন নেয় নাই তো, সমস্যা নেই, 390 অ্যান্সার। ওকে, নেক্সট আসি। তাহলে এই যে এরকম আরো অনেকগুলো আছে, এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো পারবেন, আমরা এগুলো একটু স্কিপ করলাম। হ্যাঁ, 11 নম্বর অঙ্ক আসি। মানে আমি কিন্তু এই প্রতিটা আইটেমকে টাচ দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা আইটেম কভার হয়, আপনারা পারেন। তাহলে এখানে কোনো পরীক্ষায় 100 জন ছাত্রের গড় প্রাপ্ত নম্বর 80 এবং 20% ছাত্রকে বাদ দেওয়া হয়, তবে বাকি ছাত্রদের গড় নম্বর 90। 20% ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত? আচ্ছা, এটা একটু চেষ্টা করেন তো আপনারা। আজকে তো ক্লাসে প্রায় 450 জন ক্লাস দেখতেছেন, নাইস। এভাবে ক্লাসে সবাই কন্টিনিউ ক্লাস করলে তো ভালো লাগবে। এই অঙ্কটার অ্যান্সার কত বলেন? পারবেন সবাই। আমরা এটাকে একটু জাস্ট হিন্টস দিয়ে দিই, যে কোনো পরীক্ষায় 100 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 80, যদি 20% ছাত্রকে বাদ দেওয়া হয়, এই 20% ছাত্র, তার মানে 100 জন থেকে 20 জন চলে যাবে, তাহলে থাকবে 80 জন, তবে বাকি ছাত্রদের গড় নম্বর 90 হয়। এটা নর্মাল স্টাইলে করবেন। তাহলে 20% ছাত্রের গড় নম্বর কত? এতে সবাই পারতেছেন। হ্যাঁ, 40 হবে অ্যান্সার। ওকে, নেক্সট আসে। তারপরে অঙ্কটা দেখেন, সংখ্যা জাতীয় প্রশ্নের উত্তর। এরকম অঙ্ক আমরা আগে করছি। 12 নম্বরে একটা ইংলিশ ছিল, ঠিক করে দিয়েছিলেন, এক্স ছিল। 6 8 10 এর গাণিতিক গড় 7 9 এবং এক্স এর গাণিতিক গড়ের সমান, ঠিক আছে। ওইখানে দীর্ঘিকার আছে, ওখানে এক্স হবে আর কি। তো যাই হোক, এগুলো আপনারা পারবেন। আমি জাস্ট হচ্ছে কি একটু আইডিয়া ডেভেলপ করে দিই, সেই আইডিয়াটা একটু শোনেন। এখানে একটা নতুন আইডিয়া আছে, সেই আইডিয়াটা একটু দেখা দিই আপনাদের। যেগুলো নর্মালি পারবেন ওগুলো আমরা স্কিপ করতেছি, হ্যাঁ, যাতে আমরা সামনে নতুন ভিডিওতে যাইতে পারি। তো এখানে 12 নম্বরে বলতেছে যে 6 8 10 এর গাণিতিক গড় 7 9 ও এক্স এর গাণিতিক গড়ের সমান হলে এক্স এর মান কত? এই অঙ্কটা কতগুলো পরীক্ষা আছে শুনবেন। 2008 সালে আসছে, 2013 সালে, 2013 সালের অন্য একটা সেটে আসছে, 2019 সালে আসছে, মানে এবং অন্য অন্য আরো অনেকগুলো পরীক্ষা আসছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটা দেখি। 11 নম্বরটা বুঝিয়ে দেন না। আচ্ছা, 11 নম্বরটা করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, 11 নম্বরটা করে দিই। সেটা হচ্ছে দেখেন, এখানে যখন 20% বলছে না, এই যে 100 জন আর হচ্ছে গড় নম্বর হচ্ছে 80, তাহলে 100 আর 80 যদি হয়, তাহলে হচ্ছে এরা 8000 নাম্বার পাবে টোটাল। এখন 20% ছাত্রকে বাদ দেওয়া হয়, তাহলে 20 জন বাদ। এখন এখানে যদি 80 এর 20% বাইর করেন, তাহলে তো আপনি কোনটা জন আর কোনটা নাম্বার এটা নিয়ে উল্টাপাল্টা করতেছেন। আগের 11 নম্বর আমরা করতেছি এটা, ঠিক আছে। আচ্ছা, তো আসি। তাহলে এখান থেকে 80 জন, 100 জন থেকে 20 জন বাদ দিলে হচ্ছে 80 জন, ঠিক আছে। এবার 80 জনের গড় কত? 90। তাহলে এখানে হচ্ছে 7200। তাহলে অবশিষ্ট থাকতেছে নাম্বার কত? 800। এই 800 নাম্বার কাদের? এই যে 20 জনকে বাদ দিয়েছিলাম, এই 20 জনের নাম্বার হচ্ছে 800। তাহলে এক জনের মানে গড় হবে 800 কে 20 দ্বারা ভাগ করলে 40। খুবই সিম্পল অঙ্ক ছিল, জাস্ট পার্সেন্টেজ আসার কারণে অনেকে কিন্তু বুঝতেছেন না, ঠিক আছে। আচ্ছা, তাহলে 11 নম্বর প্রশ্নটার অ্যান্সার ছিল 40। ওকে, 12 নম্বর অঙ্কটা দেন। 12 নম্বর অঙ্কটা দেন।
তাহলে 6 আর 10 এর গাণিতিক গড় 7, 9 এবং x এর গাণিতিক গড়ের সমান হলে x এর মান কত? আচ্ছা, এখানে আমি এই মোবাইলের মধ্যে কিন্তু ক্লাস দেখতে একটু সমস্যা হচ্ছে, আমি দেখলাম, ঠিক আছে। 12 নম্বরটা টাইপিং করে ঠিক করে দেওয়া হয়েছে। মোবাইলের মধ্যে হচ্ছে একটু উল্টাপাল্টা দেখাচ্ছে, দেখা যাচ্ছে আমরা লাইভে দেখতেছি, কিন্তু এখানে লাইভে না দেখা এখানে অনেক আগেরটা এখনো দেখাচ্ছে। 12 নম্বরে অ্যান্সার 8, কিন্তু 12 নম্বরটা কিভাবে হবে আমরা একটু এটা দেখব। আমি নিজে লাইভ ক্লাসটা ভালোভাবে দেখতে পারতেছি না, কারণ হচ্ছে যে এখানে লাইভটা আসতেছে না, ওই 1 নম্বর প্রশ্নটা দেখাচ্ছে শুরু থেকে। আপনাদের কি মোবাইলে সবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, পিসিতে কোনো সমস্যা নেই। ওকে, এই অঙ্কটার অ্যান্সার তো সবাই বলতে পারতেছেন না? ওকে, ঠিক আছে। তো শুরু করি, এটা শেষ করি। হ্যাঁ, তাহলে একটা আইডিয়া দিয়ে দিই, সেটা হচ্ছে কি 6, 8, 10 এই তিনটা সংখ্যা হচ্ছে ধারাবাহিক সংখ্যা। দেখেন 6, 8, 10 ধারাবাহিক সংখ্যার গড় হয় তাদের মাঝখানের সংখ্যাটা। তাহলে এই তিনটা যোগ করে 3 দ্বারা ভাগ করার দরকার নেই, একটু পরে আমরা ধারাবাহিক সংখ্যা শিখবো। তাহলে এটার গড় হচ্ছে 8, ঠিক আছে। আচ্ছা, তাহলে গড় যদি 8 হয়, এখন দেখেন যে 7, 9 এবং x এর গাণিতিক গড়ের সমান। তাহলে 7, 9 এবং x, তাহলে এই তিনটার গড় 8 এবং সমান, এই তিনটার গড় সমান। তার মানে খেয়াল করেন তো 6, 8, 10 এর যে গড় হবে, এই গড় আর এই গড় সমান হবে। তাহলে এখানে তিনটা মিলে দেখা যাচ্ছে গড় হচ্ছে 8, আর এখানে দেখেন তিনটা মিলে গড় 8 হইতে হবে। তাহলে 7 আর 9 এই দুইটার গড় 8 না, দেন 9 থেকে 1 একে দিয়ে দিলে এটা তো 8 হবে। তাহলে আবার এটার তিনটারে গড় 8 এ থাকতে হবে, তাহলে x এর ভ্যালু অবশ্যই 8 হবে। দেন আমি কিন্তু যোগ করে বিয়োগ করে কোনো কিছু করি নাই, জাস্ট পুরাটাই লজিকের খেলা। সেই লজিকের খেলায় একটা নতুন পয়েন্ট আপনাদের অ্যাড করে দেই। সেই পয়েন্টটা দেখেন, সাপোজ আমরা 2 ভাই আছি, আমার কাছে আছে 20 টাকা, আমার ভাইয়ের কাছে আছে 30 টাকা। তাহলে আমাদের কাছে গড়ে আছে কত টাকা? 25 টাকা। এখন আমাদের সাথে আমাদের বোন যোগ দিল, তার কাছে আছে 25 টাকা। আমাদের 2 ভাইয়ের কাছে আগে থেকে গড়ে 25 টাকা করে ছিল। আমার বোন যখন 25 টাকা নিয়ে যোগ দিল, তাহলে গড় কি 25-এ থাকবে নাকি চেঞ্জ হবে? এখানে তো আইডিয়া ডেভেলপমেন্ট। সেটা হচ্ছে গড়ের সমান নিয়ে কেউ যদি যোগদান করে তাহলে গড় সমান থাকে। বয়সের অঙ্কে পরে এরকম আসবে। তাহলে দেখেন, তাহলে এখানে যদি আমার বোনের কাছে যদি 50 টাকা থাকতো, তাহলে কিন্তু গড় বেড়ে যায়। যদি আমার বোনের কাছে যদি 20 টাকা থাকতো, তাহলে গড় কমে যায়। তার মানে গড়ের সমান সমান নিয়ে কেউ যতজনে যোগ দেন, আচ্ছা আমার আরো 5টা বোন যদি যোগ দিত, 25 টাকা করে সবার কাছে আছে, তাহলে দেখেন এতগুলো লোক যোগ দেওয়ার পরেও সবার গড় কিন্তু 25-এ থাকে। তাহলে আবার যদি আমি বলি যে একজনকে বাদ দিলাম, একজন চলে গেল, 25 টাকা নিয়ে চলে গেল, তাহলে চলে যাওয়ার পরে যারা অবশিষ্ট তাদের গড় কত? তাদের গড় 25-ই আছে। তার মানে এটা মূল আইডিয়াটা হচ্ছে গড়ের সমান কেউ যোগ দিলে বা গড়ের থেকে কেউ সমান নিয়ে চলে গেলে গড় অপরিবর্তিত থাকে। তাহলে এইখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় যে 7 আর 9 এর গড় 8, আবার বলতেছে পুরাটার গড় 8 হইতে হবে। তাহলে যতজন এসে যোগ দিবে সবার 8ই হইতে হবে। তাহলে এখানে হচ্ছে 7 আর 9 মিলে 8, তাহলে x এর ভ্যালুটা 8ই হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 8, ঠিক আছে। আচ্ছা, ওকে, নেক্সট আসি। এই দেখেন যে সমস্যাটা আমাদের মোবাইলে দেখতেছেন না, এটা কিন্তু আমাদের কোনো সমস্যা না, এটা হচ্ছে ফেসবুকের অ্যাপসের আপডেটের কারণে সমস্যাটা। এখন এটা আপনারা হ্যান্ডেল করবেন, নাহলে পরে রেকর্ড ক্লাস দেখে নেবেন। এখন আসি 13 নম্বর। এই 13 নম্বর টাইপের অঙ্কগুলো স্কিপ করতেছে, আপনারা কি বলেন দেখেন তো একটু। 13 নম্বর অঙ্কটা দেখেন, এই টাইপের অঙ্কগুলো আমরা একটু স্কিপ করতে যাচ্ছি, আপনারা কি বলেন, করে দিতে হবে নাকি বাদ দেওয়া যায়? আমি কিন্তু অন্যখানে এই অঙ্কগুলো দিতামই না, আপনাদের এখানে দিছি, কারণ আপনার অনেকের দুর্বলতা আছে, সহজ অঙ্কগুলো একটু বেশি করে দেওয়া লাগবে। আচ্ছা, 13 নম্বর ওটা স্কিপ করা যায় তাই না? দেখেন একটু। চোদ্দ নম্বর, নাইস, ওকে। তাহলে 14 নম্বর অঙ্ক আসে। হ্যাঁ, একটু ভেরিয়েশন দেখে, এই যে আপনাদের কাছে শুনলাম 14 নম্বর দেখেন কি বলতেছে। 10টি সংখ্যার যোগফল 400, তাদের প্রথম 6টির গড় 40 এবং শেষ 6টির গড় 30, ষষ্ঠ সংখ্যাটি কত?
খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি দেখেন দেওয়া আছে 10টা সংখ্যা, আবার 6টা 6টা 12টা বলছে, তাহলে আমাদের কিভাবে বাড়ি করা যায় এটা একটু দেখি। তাহলে এই 10টা সংখ্যা কিন্তু গড় 400 না, 10টা সংখ্যার যোগফল 400। এখন 6টা সংখ্যার গড় হচ্ছে 40, আর পরের 6টা সংখ্যার গড় হচ্ছে 40। তাহলে এখান থেকে আমরা পাবো 30, আর এই প্রথম 6টা সংখ্যার সমষ্টি হচ্ছে 240, আর পরের 6টা সংখ্যার সমষ্টি হচ্ছে 180। একটা জিনিস খেয়াল করেন যে এই পরের 6টা মানে 6টা 6টা কিন্তু 12টা না। সিরিয়াসলি একটু বলি, 1 2 3 4 5 6, আবার 7 8 9 10। এই পাশ থেকে যদি আপনি হিসাব করেন তাহলে এই যে এই 6টা হচ্ছে প্রথম থেকে 6টা, আর এই পাশ থেকে যদি আপনি হিসাব করেন তাহলে এইখানে এই শেষের 6টা। তার মানে এখানে এই দুইটা মাঝখানে যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যা দুই দলে আছে, তার মানে দুইটা ওভারল্যাপিং হয়ে গেছে। এখন আসি, তাহলে 240 আর 180 যদি আমরা যোগ করি, 240 প্লাস 180, তাহলে হচ্ছে কত 420। দেখেন তো এই 400-র মধ্যে এই 10টা সংখ্যা সবগুলাই একবার করে আছে, আর এই 420-এর মধ্যে এই সংখ্যাগুলো তো আছেই, কিন্তু এখানে এই পঞ্চম এবং ষষ্ঠ সংখ্যাটা দুইবার আছে। তার মানে এখন 420 থেকে তাহলে লিখি পঞ্চম প্লাস ষষ্ঠ সমান সমান 420 মাইনাস 400 সমান সমান 20। এই পর্যন্ত সবাই বুঝতে পারতেছেন যে পঞ্চম এবং ষষ্ঠ সংখ্যা দুইটা হচ্ছে, দুইটার যোগফল 20। এখন অনেকে এই প্রশ্নটার অ্যান্সার দিতেছেন 10, এটা ভুল। কারণ আপনাকে কি বলা হয়েছে যে পঞ্চম এবং ষষ্ঠ সংখ্যার গড় বাইর করুন? না। আপনাকে বলা হয়েছে পঞ্চম এবং ষষ্ঠ সংখ্যাটা সমান? না। তাহলে এখানে উত্তর চাইছে কি ষষ্ঠ সংখ্যাটা কত। আমরা দেখতেছি যে পঞ্চম এবং ষষ্ঠ সংখ্যার যোগফল, ঠিক আছে, খেয়াল করেন, যোগফল হচ্ছে 20, দুইটা সংখ্যা মিলে হচ্ছে 20। আচ্ছা, তো এখন অ্যান্সারে দেখেন কি হচ্ছে, যে এখানে অপশনগুলো দেওয়া আছে। অপশন দেখেন, অপশন দেওয়া আছে একটা 40, আর একটা দেওয়া আছে 20, একটা দেওয়া আছে 30, আর একটা দেওয়া আছে কোনোটি নয়। এখন পঞ্চম এবং ষষ্ঠ দুটা সংখ্যা যোগ করে হবে 20। তাহলে কোনোভাবে ষষ্ঠ সংখ্যাটা একাই কি 20 হইতে পারে? না। একাই কি 30 হইতে পারে? না। অবশ্যই 20-এর থেকে কম হইতে হবে। যেহেতু এখানে অপশনের মধ্যে 20-এর থেকে কম কোনো অপশন নাই, তাহলে খ নম্বরে অপশন দেওয়া আছে কোনোটি নয়। এই প্রশ্নের উত্তরটা হবে কোনোটি নয়। ঠিক আছে, ওকে। নেক্সটে আসি, আশা করি সবাই ধরতে পারছেন। ঠিক আছে, অনেকে অ্যান্সার 10 দিতেছেন, এটা হচ্ছে না। এখন আসলে আমরা ধারাবাহিক সংখ্যার গড় করব। ধারাবাহিক সংখ্যার গড় কি বলতেছে, 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত হবে? ঠিক আছে, অনেকের কিন্তু মোবাইলে দেখা যাচ্ছে না, বুঝছেন। দেখা না যাওয়ার কারণ হচ্ছে কি, অ্যাপস এর লাইভ লাল কথাটা চিহ্নটা আসলে আপনি দেখতে পাবেন যেটা ক্লাস নিতেছে সেটা, আর লালটা যদি না আসে তাহলে আপনার অ্যাপসটা রিইনস্টল দিবেন। ওকে, 15 নম্বর। এখন আমরা শিখবো ধারাবাহিক সংখ্যা। ঠিক আছে, গড়। ধারাবাহিক সংখ্যার গড়ে একটু আইডিয়া ডেভেলপ করি, নিয়মগুলা শিখবো শুধু। 2 3 4 এই তিনটা সংখ্যা আছে না, এদের গড় কত? এদের গড় হবে মাঝখানে। তার মানে এখানে আইডিয়াটা হচ্ছে এরকম যে যদি একাধিক সংখ্যা, সিরিয়াসলি খেয়াল করেন, যদি ধারাবাহিক সংখ্যা হয়, তাহলে যদি ধারাবাহিক সংখ্যা টোটালি বিজোড় সংখ্যক হয়, মানে 3টা 5টা বা 7টা, তাহলে এদের মাঝখানেরটাই হবে এদের গড়। এখন দেখেন, আমি যদি এখানে অনেকগুলো সংখ্যা দেই, যে প্রথম 100টি সংখ্যার গড় কত, আপনি কি করবেন? 100টি সংখ্যার গড় এখন আপনি তো খুঁজে খুঁজে বার করবেন, 1 2 3 4 এভাবে বার করতে সময় লাগবে না? এই জন্য একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে প্রথম সংখ্যাটা আর শেষ সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেটা বাইর হয় সেটাই হচ্ছে ওই সিরিজটার গড়। তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় হবে 100 প্লাস 1 ডিভাইডেড 2, তার মানে 101কে 2 দ্বারা ভাগ করলে 50.5। আশা করি সবাই ধরতে পারছে। ঠিক আছে, ওকে। তো এখন আসি, এখানে বলছে 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত। তাহলে পরপর 5টি সংখ্যা লিখি তো, 2 4 6 8 10। আর এদের গড় চাইছে, তাহলে এটা তো 2 পরপর সংখ্যা মানে হচ্ছে ধারাবাহিক সংখ্যা। তাহলে ধারাবাহিক সংখ্যার মাঝখানের সংখ্যাটাই হচ্ছে তাদের গড়। তাহলে এখানে গড় হচ্ছে 6। দেখ, যোগ করে ভাগ করার দরকার নাই, ডাইরেক্ট পারা যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এখন 16 নম্বর প্রশ্নটা বলেন তো। 16 নম্বর প্রশ্নটা কি বলতেছে? বলতেছে যে 1 থেকে 49 পর্যন্ত কর্মিক সংখ্যাগুলোর গড় কত। এখানে আপনি কিন্তু 1 2 3 4 5 6 করে লিখতে যে খুঁজে পাবেন না যে কোনটা গড়। এই জন্য যেটা করতে হবে, 1 আর 49 যোগ করে 2 দ্বারা ভাগ করলে হয়ে গেল। বুঝতেছেন বিষয়টা? আচ্ছা, তাহলে 16 নম্বর প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 1
49 ডিভাইডেড 2 সমান সমান 50/2 সমান সমান হচ্ছে 25। এখন আসি, সবসময় যে বিজোড় সংখ্যক সংখ্যা আসবে তো এরকম তো না, জোড় সংখ্যক সংখ্যা আসতে পারে। কিরকম বললাম, 1 2 3 4, এই 4টা সংখ্যার গড় কত? তাহলে খেয়াল করেন, এই পাশে দুইটা সংখ্যা, এই পাশে দুইটা সংখ্যা বাদ দিলে এই মাঝখানে থাকবে 2 আর 3 এর মাঝখানে মিডল পয়েন্ট মানে 2.5। তো এটা তো স্টাইল না। স্টাইলটা কি? অনেক বড় সংখ্যা থাকলে আপনি তো মধ্যখান তো আপনার কাছে দেওয়াই থাকবে না, আপনি কিভাবে বের করবেন? তাহলে স্টাইলটা সেম, 4 আর 1 যোগ করে 2 দ্বারা ভাগ, তার মানে 5/2 মানে হচ্ছে 2.5। বুঝতেছেন সবাই বিষয়টা? তার মানে ধারাবাহিক সংখ্যা জোড় সংখ্যক হোক অথবা বিজোড় সংখ্যক হোক, যোগ করে প্রথমটার শেষটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে গড় বাইর হবে। এটা কিন্তু শান্ত ধারা অধ্যায় খুব কাজে লাগবে, সিরিয়াসলি মনে রাখবেন, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আরো কয়েকটা আছে, আমরা ওগুলো স্কিপ করলাম। এখন আসি, এখানে আমি আর 2-1টা অঙ্ক বানাই দিতে পারি। সেটা হচ্ছে যে আমি বললাম যে 1 2 3 4 5, বললাম যে এই 5টা সংখ্যার 5টা জোড় ধারাবাহিক সংখ্যার গড় হচ্ছে 12। শেষ দুইটার গড় কত? 5টা ধারাবাহিক জোড় সংখ্যার, একটু সোলো বোঝান স্যার। ওকে, এমডি সোহেল রানা। কোনো অঙ্কের সমস্যা হলে নাম্বারটা বলবেন, যে আমি আবার রিপিট করে দিব, সমস্যা নেই। প্রথমে যখন আমি ধারাবাহিক সংখ্যার অঙ্কটা দিলাম, 2-1 বলতেছেন স্যার অনেক সহজ, স্কিপ, এই জন্য একটু দ্রুত করে দিতেছি। তো বলতেছে যে 1 2 3 4 5, এই অঙ্ক কিন্তু দেওয়া নাই, আমি কিন্তু বানাই বলতেছি, কারণ অঙ্ক যেগুলো আসছে এগুলো সহজ, এরকম অঙ্ক আসেই নেই, তারপর আমি করে দিচ্ছি। তাহলে 5টা ধারাবাহিক সংখ্যার গড় হচ্ছে 12। এখন বলতেছে যে শেষ দুইটার গড় কত? শেষ দুইটার গড়, তাহলে কি হচ্ছে এখানে, যে এটা তো 12 আছেই, তাহলে এই 12 থেকে আমরা হেল্প পাইলাম। এই পাশে যদি আসি, আমরা আবার বলছি কি, আমি জোর বলছি, জোর ধারাবাহিক সংখ্যা 5টা, তাহলে এই 12-র আগেরটা হবে 10, তার আগেরটা হবে 8। কিন্তু এগুলো বাইর করে কোনো কাজ নাই, কারণ এই পাশে তো কোনো অঙ্ক বাইর করতে বলে নাই, আপনার এগুলো দরকার নাই। তাহলে তারপরে দুটো আসি, পরের দুটো হচ্ছে 14 আর 16। তাহলে তারপরে দুটো হচ্ছে, একটা হচ্ছে 14 আর একটা হচ্ছে 16। তাহলে এদের যদি আমরা গড় বাইর করতে চাই, তাহলে কিভাবে করবো? দেখেন, এখানে কিন্তু আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করবো না। খেয়াল করেন, 14 আর 16 এর মাঝখানে আছে কি? মাঝখানে আছে 15। তাহলে এই প্রশ্নের গড় হচ্ছে 15, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে 15। এখন আসি, অনেকে আবার এখানে এভাবে চিন্তা করে যে বললো ধারাবাহিক জোড় সংখ্যা, কিন্তু অ্যান্সার আবার বাইর হলো 15। 15 তো বিজোড় সংখ্যা। ভাই, এত স্টাইলে চিন্তা করলে হবে না। বিষয়টা একটু ভাবেন, যে যখন গড় বাইর করতে বলছে 14 আর 16, তখন 14 আর 16-র মাঝামাঝি তো জোড় সংখ্যা থাকবে না, তখন তো ওইটা বিজোড় সংখ্যায় হবে। 14 16 মাঝামাঝি হচ্ছে 15। শাপলা ইসলাম, যোগফল বলি নাই, গড় বলছি। আচ্ছা, যাই হোক, এরপর আমরা আসি বয়সের গড় নিয়ে কিছু আলোচনা করব। বয়স অধ্যায়ে আমরা তখন গড়ের অঙ্কগুলো না করে অন্যগুলো করব, ঠিক আছে? আরো কিন্তু অনেক স্টাইলে আসতে পারে, আপনারা কিন্তু ওই আইডিয়াটা মাথায় রাখলেই অনেকগুলো পারবেন, ঠিক আছে? বয়সের গড় 19 নম্বর প্রশ্ন দেখেন, বলছে 15 জন ছাত্রের গড় বয়স 29 বছর, তাদের আবার দুজনের ছাত্রের বয়স 55 বছর, তাহলে বাকি 13 জন ছাত্রের গড় বয়স কত? এগুলো অঙ্ক অনেক সহজ। 17 নম্বরটা একটু করে দিব। 1 থেকে 49 পর্যন্ত, 59 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? 17 নম্বরটা তো কোনো নজার নাজিয়া কি বলেন, এগুলো তো এতক্ষণ থেকে কি বোঝালাম? 59 যোগ 1 ডিভাইডেড 2, 60 ডিভাইডেড 2 সমান সমান হচ্ছে 30। 17 নম্বর অঙ্ক। আচ্ছা, আসি 19 নম্বর। তাহলে কি বলছে? 15 জন ছাত্রের গড় 29 বছর, তাদের মধ্যে 2 জনের বয়স 55, তাহলে বাকি 13 জনের গড় বয়স কত? পারবেন না এটা সবাই? এই অঙ্কগুলো কি স্কিপ করবো, নাকি বয়সের অঙ্ক দেখে আপনাদের করে দিতে হবে? বলেন। তার হচ্ছে এখানে 15 জনের 29, তার মানে 15 গুণন 29, এটা গুণ করলে টোটাল বাইর হবে। তারপরে তাদের 2 জনের বয়সের গড় হচ্ছে 55, তাহলে মাইনাস 2 জন বাদ দিলে হবে 2 গুণন 55। এই মাইনাস দেওয়ার পরে যেটা থাকবে তাকে 13 দিয়ে ভাগ করলে গড় বাইর হবে। এক লাইনে এই সমাধানটা বুঝতেছেন কিনা একটু বলেন। হ্যাঁ, পল্লবীরা স্কিপ করেন। ওকে, স্কিপ করলাম। নেক্সট আসে, তাহলে একটু ভেরিয়েশনগুলো দেখব, যেগুলো এখানে ইজি আছে ওগুলো আপনারা পারবেন। হ্যাঁ, এখানে 20 নম্বর 21 নম্বর এগুলো সহজ ছিল। একটু জাস্ট রিডিং পড়ি, আপনি একটু করে দেখাই দেন, জাস্ট একটু করে রিডিং পড়ে দেখেন। আমরা স্কিপ করবো, জাস্ট শুধু রিডিংটা দেখি, ঠিক আছে? হচ্ছে কোন শ্রেণীতে 20 জন ছাত্রের গড় বয়স 10 বছর, শিক্ষক সহ তাদের বয়সের গড় 12 বছর হলে শিক্ষকের বয়স কত? এটা পারবেন। তারপরে 21 নম্বর হচ্ছে 3 ভাইয়ের বয়সের গড় 16 বছর, তাদের বাবা সহ তাদের বয়সের গড়। আমি এগুলো কেন দেখাচ্ছি আপনাদের, যে এগুলাই পরীক্ষায় বেশি বেশি আসে। আপনারা সবসময় যে কঠিনগুলো আসবে এরকম না, ঠিক আছে? ওকে,
এমনি জাহিদুল ইসলাম 19টা বুঝিয়ে দেন। 19টা তো বুঝাইলাম ভাই। এই যে দেখেন 15 × 29, এটা হচ্ছে সবার টোটাল বয়স আসবে। এখান থেকে যে দুইজন বাদ চলে গেল ওদের বয়সটা বাদ চলে যাবে, বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটা হচ্ছে বাকি 13 জনের টোটাল বয়স। সেই 13 জনের টোটাল বয়সকে 13 দিয়ে ভাগ করলে 13 জনের গড় বার হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আসি আগে বা পরে বয়স দেওয়া থাকলে কি হয় একটু শিখি। হ্যাঁ, মেঘবালিকা, জি স্যার বুঝতে পারছি, কিন্তু একটু সোলে বললে ভালো হয়। হ্যাঁ, একটা করে তো করে দিতেছি আমি। দেখেন এই যে 20 আর 21 বললাম, এই দুটা করে দিলাম না, কিন্তু 19 নম্বরটা তো হুবহু এই নিয়মের অঙ্ক ছিল। ঠিক আছে না? আচ্ছা, আসি 22 নম্বর অঙ্ক। দেখেন, স্কিপ করবেন না স্যার প্লিজ, মেঘলামন প্রত্যাশা স্যার করেন। 22 নম্বরটা করে দেন। হ্যাঁ, 22 নম্বরটা তো করে দিব, আমি তো 22 নম্বরটা বলতেছি। পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স 22 বছর। 3 বছর পর দুই পুত্রের গড় বয়স 13 বছর হলে পিতার বর্তমান বয়স কত? তাহলে এই বয়সের আগে পরে বিষয়টা নিয়ে অনেকের ঝামেলা হয়। ঠিক আছে, আচ্ছা, তো এই আগে পরে ঝামেলাগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করবো দেখ। আনিসুল হক, দুই একটা স্কিপ করতেছি না, দুই একটা তো করে দিতেছি। হ্যাঁ, আমি তো সবগুলো স্কিপ করতেছি না। আচ্ছা, বয়সের আগে পরে কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দেই। খেয়াল করেন যে আমরা এই জায়গাতে 5 জন বন্ধু বসে আছি। এই সময় আমাদের বয়সের গড় ছিল 30 বছর। তাহলে 3 বছর পর, 3 বছর পর এটা দেখেন, এটা কিন্তু গড় গড় হচ্ছে 30, আর মোট কত? মোট হচ্ছে 150। সিরিয়াসলি খেয়াল করেন, 3 বছর পর এই 5 বন্ধু এখানে আবার একজোট হয়ে গেছে। এখন এই 5 জন বন্ধুর বয়স এখন কি আর 150 আছে টোটাল, বা গড় কি 30 আছে? না। এই যে দেখেন 3 বছর পর বললে তাহলে এই সবার বয়স এখন হয়ে গেছে 33 করে। সিরিয়াস, তাহলে এখান থেকে একটা আইডিয়া ডেভেলপ করে। আইডিয়াটা হচ্ছে যে যত বছর আগায় যাবে সবারই গড় তত বছর বাড়বে, যত বছর পিছনে আসবে গড়ে তত বছর কমবে। কিন্তু এটা হচ্ছে গড়ের সাথে রিলেশন, তার মানে বয়স যত বাড়বে গড় তত বাড়বে, বয়স যত কমবে গড় তত কমবে। কিন্তু টোটালের কথা বললে কি হয় দেখেন, যে আগে ছিল 150, তাহলে 5 জন বন্ধু সবার 3 বছর পরে সবারই বয়স বাড়বে 3 × 5 = 15 বছর। তাহলে আগে ছিল 150, এখন বাড়বে 15, তাহলে 150 আর 15 যোগ করলে হয়ে যাবে 165। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 165, মানে যদি আর কি টোটালটা বলে। তাহলে এই দেখেন টোটাল বললে 165, কিন্তু আপনি যদি গড় বাড়ি করতে বলে আর 15 যোগ করে দেন তাহলে তো হবে না। তাহলে এখানে আইডিয়াটা ডেভেলপ করলাম, বয়স বাড়া কমার সাথে। শাহিদা নাসরিন মনি, আমি তো আপনাদের সুন্দর করে বললাম যে এই যে মোবাইলের সমস্যা, এই যে দেখেন আমার মোবাইলে আপনাদের কেমনে দেখাবো, আরো কাছে যে দেখাবো। এই যে দেখেন আমার এই মোবাইলেও লাইভ আসতেছে না। দেখেন আমি এত দূরে চলে আসছি, মাত্র 8 নম্বর অঙ্ক দেখাচ্ছে এখানে, এবং আমি অনেকবার চেষ্টা করলাম যে লাইভটা দেখি, দেখা যাচ্ছে না। তো এটা তো হচ্ছে মোবাইলের সমস্যা। অথচ দেখেন আমার কিন্তু কম্পিউটারে আমার ক্লাস কিন্তু লাইভ আমি দেখতে পাচ্ছি। মোবাইলের অ্যাপসটা ডেভেলপ করতেছে ফেসবুক, এই কারণে সমস্যা। ঠিক আছে, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প সাহেবের তো ক্ষমতাশালী, ওকে তো এখন বিসিএস দিতে হবে বাংলাদেশ, এই জন্য উনি আর কি ক্ষমতা ছাড়ে দিয়ে আমাদের এখানে কোচিং করতে আসতেছে। হ্যাঁ, সমস্যা নাই, তাকে ওয়েলকাম, আমরা তাকে ভালো করে শেখাই দিব যাতে সে টিকে যায়। ট্রাম্প সাহেবকে ভালো করে শেখাই দেন একজন বললো আর কি। আচ্ছা, তো 22 নম্বর অঙ্কে তাহলে যেটা হচ্ছে কি, যে এখানে বলছে পিতা ও দুই পুত্রের বর্তমান গড় 22 বছর। তাহলে বর্তমান পিতা ও দুই পুত্র, তার মানে 3 জনের গড় হচ্ছে 22, তার মানে সমষ্টি হচ্ছে 66। 3 বছর পর দেখেন, 3 বছর পর দুই পুত্র, এই যে দুই পুত্রের গড় বয়স হচ্ছে কত? 2 পুত্র এবং গড় বয়স সমান সমান হচ্ছে 13। তাহলে 3 বছর পর যদি গড় বয়স 13 হয়, তাহলে বর্তমানে গড় বয়স কত? আচ্ছা, তাহলে বয়সের এখানে একটা মূল আইডিয়া হচ্ছে যে সমান সময়ের হতে হবে। ঠিক আছে, তাহলে এইটা যেহেতু বর্তমান, আর এই 13টা হচ্ছে ভবিষ্যতে চলে গেছে। কত বছর ভবিষ্যৎ হয়ে গেছে? 3 বছর ভবিষ্যৎ হয়ে গেছে। তাহলে 3 বছর ব্যাক করে আনলে এদের গড় হয়ে যাবে 10, তার মানে বর্তমানে গড়। এগুলো কিন্তু আমি বিস্তারিত লিখে দিই না, কারণ আমি যে পিডিএফ গুলো শেয়ার করে এখানে দেওয়া থাকে। তাহলে বর্তমানে গড় 10 কার? ওই দুই ভাইয়ের গড় 10। তাহলে বর্তমানে সমষ্টি কত? 20। তাহলে বর্তমানে পিতার বয়স কত হবে? পিতার বয়স হবে বিয়োগ করে দিলে 46। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 46। এখানে ওই 13 থেকে 10 নিয়ে আসলাম কিভাবে, এই টার্নিং পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে গড় 3 বছর পরে 13 হওয়া মানে যা, বর্তমানে গড় 10 হওয়া মানে তা। ওকে, তাহলে আমরা এরকম আরো অঙ্ক আছে, আপনারা 23 নম্বর অঙ্কটা নিজে থেকে করবেন। ঠিক আছে, 23 নম্বর অঙ্কটা একটু দেখা দেন।
ওকে, তাহলে 23 নম্বরটা আপনারা করে নেবেন। 24 নম্বরটা দেখেন, 24 নম্বর একটু চেষ্টা করেন। এবার একটা সমাধান পাইছি। এই সমস্যাটার সমাধান দেখেন। এবার সমাধান হয়েছে কি, এই যে মোবাইলটাকে রোটেট করে নিয়ে তারপরে ওই রেখাটা যখন আসতেছে তখন টান দিলাম, টান দিয়ে এবার লাইভে চলে আসছে। এখন লাইভ দেখাচ্ছে, এই দেখেন। এখন কিন্তু এই যে রেড লাইট জ্বলতেছে, লাল। এতক্ষণ ধরে কিন্তু আমি নিজেও পাচ্ছিলাম না। আপনারা যারা পাচ্ছেন না তারা একটু করে নেবেন, যে মোবাইলটাকে রোটেট করে নিয়ে এইভাবে বড় করে তখন এই লাল রেখাটা আসতেছে, রেখাটাকে টেনে সবার সামনে নিয়ে আসবেন, তাহলে এটা এই যে লাইভ দেখাবে। ঠিক আছে? আচ্ছা, না হলে কিন্তু আমাদের এই যে যখন রোটেট করতেছি না, নর্মাল দেখাচ্ছি, তখন লাইভটা আসতেছিল না। এখন আবার লাইভও আসতেছে, একবার ঠিক হয়ে গেছে তো। ওকে, এ তো পারতেছেন অনেকে। 23 নম্বরের অ্যান্সার হচ্ছে 49 বছর। ওকে, নাইস। তাহলে আমরা একটু স্কিপ করি। হ্যাঁ, 25 নম্বর অঙ্ক দেখেন। 25 নম্বর অঙ্ক দেখেন, 3 বছর আগে ক ক্ষয়ের বয়সের গড় ছিল 16 বছর। গ তাদের সাথে যোগ দেয়, বর্তমানে তাদের বয়সের গড়, ঠিক আছে, কত আছে? 20 বছর হয়। গ এর বয়স কত? আচ্ছা, আশা করি এগুলো সবাই বুঝছেন। এরপরে আমরা যাবো অঙ্কে। কত নম্বর? এটা হচ্ছে 25 নম্বর। তাহলে 3 বছর আগে ক ক্ষয়ের গড় বয়স ছিল 16 বছর। গ তাদের সাথে যোগ দেয় বর্তমানে, তাহলে আমাদের 16 থেকে বর্তমানে নিয়ে আসবো। তাহলে ক আর খ, ক প্লাস খ, এটা হচ্ছে বর্তমানে যদি আমরা নিই, তাহলে বর্তমান নিলে হবে কত? 16 এর সাথে 3 যোগ হলে 19 গুণন 2 সমান সমান 38। তাহলে এই ক প্লাস খ প্লাস গ সমান সমান 3 গুণন 20 সমান সমান হচ্ছে 60। তাহলে এইখানে গ এর বয়স কত হবে? 60 থেকে 38 বিয়োগ করলে 22। এটা তো হচ্ছে ফর্মাল লিখলাম। এখন আমরা একটু লজিক্যালি দেখি তো, যে এই যে দেখেন 19 আছে না, তাদের দুইজনের গড় 19 কোথায় পেলাম বলেন তো? এই যে এই কথাটা তো আমি মুখে মুখে বলে শিখাই দিয়েছিলাম, যে 3 বছর আগে যদি 16 হয়, বর্তমানে তো হবে 19। আচ্ছা আচ্ছা, এখন একবার আরেকটা আইডিয়া, ওই যে কম বেশির আইডিয়াটা, একজনের 19 আর একজনের 19, আর তৃতীয় জনের কত হলে সবারই গড়ে 20 হবে। তার মানে এখানে 1 কম আছে, এখানে 1 কম আছে, তাহলে মোটের উপর 2 কম আছে, তাহলে তৃতীয় জনে 2 বেশি হবে, তার মানে 22 হবে। ওই যে আইডিয়াটা শুরুতে শিখছিলাম, ওইটাকে কাজে লাগানো যায়। ঠিক আছে? ওকে, নেক্সট আসি। 1 ঘন্টা হলো আমাদের ক্লাস শুরু করার। ঠিক আছে, আমরা গড়ের অধ্যায়টা শেষ করব, যদি সময় হয় বয়সের অঙ্কটা করবো, না হলে ওটা আগামী দিনে করাই দিব। এখন আসি, কিছু কিছু অঙ্কে গড়ের আগে পরে হিসাব বলে। 26 নম্বর অঙ্ক দেখেন। 26 নম্বর অঙ্ক বলতেছে যে পিতা ও 3 পুত্রের বয়স অপেক্ষা মাতা ও পুত্রের বয়স গড় 1.5 বছর কম। মাতার বয়স 30 হলে পিতার বয়স কত? ঠিক আছে, এই যে আগে পরে কম বেশির অঙ্কগুলো বললে কিভাবে করতে হয়, এটা এখন দেখব। আচ্ছা, এই জিনিসটা দেখছেন সবাই? এই আগে পরে অঙ্কটা, এগুলো কিন্তু একটু ভিন্ন আছে। ঠিক আছে, অন্য অঙ্কগুলোর থেকে এটা একটু ভিন্ন। অনেকের কাছে এই আগে পরে দেওয়া থাকলে কঠিন লাগে। এই কঠিন লাগবে না যদি আমরা নিয়মটা একটু দেখি। তুলে নিয়েছেন সবাই? যাদের স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হবে তারা স্ক্রিনশট দিয়ে নেবেন। ঠিক আছে, ওকে। তাহলে এখানে লিখিত আকারে করা যায়, শীটের মধ্যে লিখিত আছে, তবে এত সোজা অঙ্ক লিখিততে আসে না। আমরা শর্টকাটটা দেখবো, জাস্ট বুঝে বুঝে শর্টকাট করবো। ধরুন আছে 1 2 3, এই 3 জন হচ্ছে কি পুত্র। এখন বলেন তো, আমি ধরেন আছে 10টা গ্রুপ বানাবো এইভাবে, এই সবগুলা গ্রুপে এই 3 জন পুত্র যাবে, তাহলে এখানে ওদের বয়স যা, সবার যেখানে যাক সবার সাথে বয়সটা সেম হবে না? আচ্ছা, এখন পুত্রের বয়স পিতা, তার মানে এদের সাথে পিতা যদি যোগ হয়, পিতা প্লাস এই 3 জন, মানে ধরেন আছে পিতা প্লাস এই 3 জন, তাহলে হয়ে গেল কতজন? 4 জন। তাহলে এটা একটা গ্রুপ। আবার মাতা, আবার ওই 3 পুত্র এখানে আছে, তাহলে এরা আর একটা গ্রুপ। এখন এই গ্রুপ আর এই গ্রুপের বয়স কি সেম সেম হবে?
যদি পিতার মাতা না থাকতো তাহলে কিন্তু সেম সেম হইতো। কারণ কি? কারণ ওই যে 3 পুত্র আর এই 3 পুত্র তো একই লোককে বোঝাচ্ছে। কিন্তু এখন যদি একটুও কম বেশি হয়, দুই গ্রুপের বয়সের তারতম্য হয়, কেন হবে? পিতা এবং মাতার জন্য। তাহলে এখানে বলতেছে যে এই 4 জনের যে গ্রুপটা আছে এদের গড় এই 4 জনের গ্রুপের গড়ের থেকে 1.5 বছর, মানে পিতা তাহলে পিতা থেকে মাতার গ্রুপটা হচ্ছে 1.5 বছর কম। তাহলে গড়ে যদি 1.5 বছর কম হয়, কয় জনের? দেখেন 3 পুত্র আর পিতা তো একজন, তাহলে 4 জন। এখানে অনেকে আবার মাতা সহ ধরে 5 জন বানাই ফেলতে পারেন, অথবা 3 জন বলা আছে শুধু 3 জন ধরে করতে পারেন, তাহলে ভুল হবে। কারণ এখানে এই গ্রুপটা হচ্ছে 4 জন, এই গ্রুপটা 4 জন। তাহলে একজনে যদি 1.5 বছর কম হয়, 4 1.5 হচ্ছে 6, অর্থাৎ এই উপরের গ্রুপটা থেকে নিচের মায়ের গ্রুপটা হচ্ছে 6 বছর কম। গ্রুপটা 6 বছর কম মানে যা, পিতার থেকে মাতা 6 বছর কম মানে তা। কেন এরকম হচ্ছে? কারণ ওই 3 জন তো সেম মানুষ। আচ্ছা, তাহলে হচ্ছে মাতার বয়স 30, তাহলে এখানে মাতা যদি 30 হয় তাহলে এরা তো কম। হ্যাঁ, অনেকে আবার 30 থেকে 6 বিয়োগ করে দিবেন, হবে না, কারণ মাতারা যেই গ্রুপে আছে সেই গ্রুপটা কম, তাহলে পিতার গ্রুপটা অবশ্যই বেশি হবে। তাহলে পিতা সমান সমান 30 প্লাস 6 সমান সমান 36। হ্যাঁ, যদি বলতো যে পিতা 30, তখন মাতা 6 কম হয়ে যেত 24। তার মানে যেই গ্রুপটা কম তার বয়স যদি দেওয়া থাকে তাহলে অন্য জনেরটা অবশ্যই বেশি হবে। আশা করি আর 10 মিনিটের মতো নিব ক্লাস। হ্যাঁ, নেক্সট আসি, তারপরে অঙ্কটা দেখেন আপনার, তারপরে আমরা চেষ্টা করি তো। হ্যালো, পেছনে পেছনে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি ভাই। 1 নম্বর পৃষ্ঠা থেকে, পৃষ্ঠা আমার দেওয়া আছে না, পিছনে 3, পিছনে 3, শুরুতে 1, পিছনে 3। জি, আচ্ছা, একটা বই প্রেসে দিয়েছি তো, এটার কথা একটু বললাম। 27 নম্বর, 27 নম্বরটা অ্যান্সার পারছেন সবাই? তাহলে পিতা ও 2 পুত্রের বয়স অপেক্ষা মাতা ও 2 পুত্রের গড় 3 বছর কম, পিতার বয়স 32 বছর হলে মাতার বয়স কত? আশা করি এগুলো সবগুলো পারবেন, এই রকমের যেগুলো অঙ্ক আছে, যেহেতু আমি বুঝাই দিলাম। এখন আসি আমরা একটু ওই মাস বাইর করার হিসাবে অনেকে ঝামেলা হয় তো। 26 নম্বরটা আবার বলার কিছু নাই ভাই, আবার প্রবলেম করতেছে, আপনি ঘুরায় নেন। 28 নম্বর অঙ্ক করবো আমরা, ওই নিয়মটা তো দেখাই দিলাম, যত জন তত দ্বারা যত কম বলবে এটা গুণ করে নিয়ে বিয়োগ করে বা যোগ করে দিলে হবে। 28 নম্বর অঙ্ক বলতেছে যে 20 জন বালক ও 15 জন বালিকার গড় বয়স 15 বছর। বালকদের গড় বয়স 15.5 বছর হলে বালিকাদের গড় বয়স কত? এখানে একটু মাসের হিসাব আছে তো, এই জন্য এই অঙ্কটাতে একটু মাস বাইর করার সিস্টেমটা দেখাই দিব, ঠিক আছে? বাকিগুলো আপনারা করে নিতে পারবেন। তাহলে এখানে 20 জন বালক প্লাস 15 জন বালিকা মিলাচ্ছে কতজন? 35 জন। এদের গড় বয়স কত? 15 বছর। তাহলে মোট বয়স কত? 5 × 75 5 হাতে করে 7, 3 × 45 আর 7 52, অর্থাৎ 525 হচ্ছে সবার টোটাল বয়স। এখন এই বালকদের গড় বয়স বলছে, বালকদের গড় বয়স হচ্ছে 15.5, তার মানে বালকদের মোট বয়স কত হবে? এই 20 জন বালক আর 15.5 বছর। তাহলে দেখেন 20 আর 15 গুণ করলে 300, আর 20টা 50 পয়সা মিলে 10 টাকা, 310। এটা কি সহজ নয় 20 দ্বারা ডাইরেক্ট গুণ করার থেকে? আচ্ছা, তাহলে 310 হচ্ছে বালক, তাহলে অতএব বালিকা কত হবে? বালিকা 525 মাইনাস 310, তার মানে 215। 215 কি? 215 হচ্ছে বালিকা। তাহলে বালিকাদের গড় কত হবে? বালিকার সংখ্যা হচ্ছে 15 জন, তাহলে 215কে 15 দিয়ে ভাগ, তাহলে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 × 5 = 15, আর উপরে হচ্ছে 43, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 43/3 বছর, এটা অ্যান্সার। কিন্তু অপশনে যদি এই ফ্র্যাকশনাল অ্যান্সার না থেকে অপশন যদি মাস থাকে তখন কি করতে হয়? আচ্ছা, এখন একটু ভাগ করা দেখি, যে এই যে দেখেন 43 আছে, তাহলে 3 দিয়ে 43কে ভাগ করতে যাব, 3 × 14 হচ্ছে 42, তাহলে থাকতেছে কত? 1। এই যে নিচে 1 থাকতেছে, এটা কি? 1 হচ্ছে অবশিষ্ট বছর, তার মানে 43 বছরকে আমি 3 জনের মধ্যে ভাগ করে দিছি, তাহলে এক জনে 14 বছর করে পেয়ে গেছি। কিন্তু দেখা যাচ্ছে যে এখনো 1 বছর অবশিষ্ট আছে। এখন এই 1 বছরটাকেও তো 3 জনের মধ্যে ভাগ করে দিতে হবে, তাহলে এই 1 বছরটাকে, ভাই প্রশ্নটা মুছে দেন, ঠিক আছে? তাহলে এই 28 নম্বর প্রশ্ন দেন নাই? ওরে ভাই, 28 নম্বর ফোন ধরে অঙ্ক করাইলাম, আপনি কোথায় ছিলেন?
নাম্বার ব্যাপারে খুব সিরিয়াস। 28 নম্বর প্রশ্ন কি দিয়েছিলেন? না, নাটক দেওয়া ছিল না, সাটক দেওয়া ছিল। হ্যাঁ এখন আচ্ছা, 28 নম্বর প্রশ্ন দেখেন, আমি দরকার আরেকবার করে দিতেছি, সমস্যা নেই। সেটা হচ্ছে যে এই যে 20 জন বালক আর 15 জন বালিকার গড় হচ্ছে 15, তাহলে 35 আর 15 গুণ করে হচ্ছে 525। আবার বালকদের গড় হচ্ছে 15.5, তার মানে 20 জন বালক গুণ করে দিলে হচ্ছে 310। তাহলে বালিকা বালিকা কত হবে? এই যদি টোটাল সবার থেকে বালকদের বাদ দেয় তাহলে বালিকা বাইর হবে। এখন বালিকাদের গড় বার করতে যে আমরা দেখতেছি 215কে বালিকাদের সংখ্যা 15 জন দিয়ে ভাগ করতে হবে, তাহলে আসতেছে 43/3। আচ্ছা, এখন আসি এই 43/3, এই পর্যন্ত সবাই কিন্তু নর্মালি পারবেন, এত বেশি পেন নেওয়ার কিছু নাই। জাস্ট এরপরের প্রসেসিংটা দেখেন যে 43 বছরকে আমরা 3 জনের মধ্যে ভাগ করে দিব। তাহলে 43কে 3 দিয়ে ভাগ করলে 3 14 42, তার মানে 42 বছর ভাগ করে দেওয়া শেষ, এখনো কিন্তু 1 বছর অবশিষ্ট আছে। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্নটা একটু মুছে দেন। তাহলে এখন প্রশ্নটা তো সবাই পড়ছেন না? তাহলে এই যে 1 বছর অবশিষ্ট আছে, এখন এই 1 বছরকে কি 3 জনের মধ্যে ভাগ করে দেওয়া যায়? দশমিক চলে আসবে না? তাহলে আমরা যেটা করব যে 1 বছরকে মাস বানাবো। কিভাবে মাস বানাবো? তাহলে এই 1 বছর সমান সমান 12 মাস। তাহলে এখন যখন 12 মাস হয়ে গেল, এখন তো 3 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। তাহলে এখন 3 জনের মধ্যে ভাগ করে দিলে তাহলে এখানে লিখবো 14 বছর, আর এইখানে 3 আর 4 12, তার মানে 4 মাস। তাহলে 14 বছর 4 মাস, অ্যান্সার হচ্ছে 14 বছর 4 মাস। আচ্ছা, মেহজাবিন সুকমা বলছিলেন 35 কিভাবে আসলো? খেয়াল করেন, 20 জন বালক আর 15 জন বালিকা মিলে টোটাল মানুষ কয়জন? মানুষ হচ্ছে 35 জন, আর 15 প্রশ্নে বলা আছে 15 বছর। ঠিক আছে, ওকে। নেক্সট আসি, হ্যাঁ 29 নম্বর অঙ্ক, এই কাছাকাছি নেমের একটা অঙ্ক। 29 নম্বর অঙ্কটা দেখেন, বলছে কোন শ্রেণীতে 20 জন ছাত্রী বয়সের গড় 12 বছর, 4 জন ছাত্রী নতুন ছাত্রী ভর্তি হয়, তাদের গড় বয়স 4 মাস কমে গেল, নতুন 4 জন ছাত্রীর বয়সের গড় কত? ঠিক আছে, আচ্ছা এগুলা খুব কাছাকাছি অঙ্ক, যার শুধু শেষের লেজুরটা ভিন্ন, এই জন্য আমি করে দিতেছি। ঠিক আছে, আপনারা একটু দেখেন। তাহলে আসতেছি যে কোন শ্রেণীতে 20 জন ছাত্রীর বয়সের গড় 12 বছর, 4 জন নতুন ছাত্রী ভর্তি হয়, তাদের বয়সের গড় 4 মাস কমে গেল, নতুন 4 জন ছাত্রীর বয়সের গড় কত? এখানে প্রথমে 20 জনের গড় 12 আছে না, তাহলে 20 জনের মোটাল কত? 240। 4 জন ভর্তি হয়, তাহলে 20 জনের জায়গায় হয়ে যাবে 24 জন। এখানে কি ধরনের মিস্টেক হতে পারে? এই অনেকে উল্টাপাল্টা করতে পারেন, এটা হচ্ছে জন, এটা হচ্ছে বছর, এই আপনি 4 যোগ করবেন জনের সাথে জন যোগ, কিন্তু না, অনেকে 12-এর সাথে 4 যোগ করে দিতে পারেন। উল্টাপাল্টা করা যাবে না, কোনটা জন আর কোনটা বছর কেয়ারফুল থাকবেন। তাহলে 4 জন ভর্তি হয়, তাদের বয়স 4 মাস কমে গেল। 4 মাস কমে গেল, তার মানে কি হলো? তার মানে হচ্ছে 12 বছর যেটা ছিল আগে, ওইটা হয়ে গেছে এখন 11 বছর 8 মাস মাইনাস 4 মাস সমান সমান হচ্ছে 11 বছর 8 মাস। 11 বছর 8 মাসকে আপনি দুই ভাবে এটার সাথে গুণ করতে পারেন, কারণ 24 জনের টোটাল বাইর করতে হবে। তাহলে এই 8 মাস মানে হচ্ছে 8-এর নিচে 12 দিলে এটা বছর হয়ে যায়। তাহলে ফ্র্যাকশন নিয়ে আসি, তাহলে 11, আর এইখানে হচ্ছে 3-এর উপরে 2। দেখেন, যে কোনো মাসকে যদি আপনাকে বলি 24 মাসে কত বছর, তাহলে আপনি 24 মাসকে 12 দিয়ে ভাগ করেন না, তাহলে আপনাকে যদি বলি 2 মাসে কত বছর, হ্যাঁ 2 মাসে কত বছর হয়? আপনি তো বলছেন 2 মাসে তো বছর হয় না। বছর হয় না কে বলছে? 2-কে আপনি 12 দিয়ে ভাগ করে দিবেন, এটাই বছর। তার মানে কি থাকে থাক, মাসকে 12 দিয়ে ভাগ করলে এটা বছর হয়ে যাবে। তাহলে এখানে কাটাকাটি করে পেলাম এটা, তার মানে এটা হচ্ছে বছর। এই মাসটাকে কনভার্ট করে নেওয়া যায় এভাবে। এখন আসি যে এটাকে আমরা যদি বছর বানাই, তাহলে 3 11 33 আর 2 35, 35/3। তাহলে এইখানে 24 গুণন 35/3 বছর। এই পর্যন্ত সবাই ধরতে পারছেন? এটা একটা সিস্টেম, আরো একটা সিস্টেম আছে, দেখাচ্ছি। তাহলে 35/3 বছর, এটা যদি আমরা আসি, তাহলে 3 আসতে 24, 8 35-এ কত হয়? 35-এর ডাবল হচ্ছে 70, 70-এর ডাবল হচ্ছে 140, 140-এর ডাবল হচ্ছে 280, মানে 4 বার ডাবল করতে হবে, সমস্যা নাই। তাহলে এখন যদি আমরা বিয়োগ করি, তাহলে এই যে 4 জন নতুন ভর্তি হয়েছে, এই 4 জনের বয়স হবে 40 বছর। তাহলে গড় কত? গড় হচ্ছে 40-কে 4 দ্বারা ভাগ করলে 10 বছর। তার মানে নতুন যে 4 জন ভর্তি হলো, এদের এক একজনের গড়ে বয়স ছিল 10 বছর। আশা করি এই পাশের পয়েন্টটা ইজিলি বুঝতে পারতেছেন। এখানে ঝামেলা আছে, তাহলে এখানে আবার ঝামেলাটা ক্লিয়ার করে দিই। 12 বছর গড় ছিল আগে, আর 4 মাস কমে গেল, মানে 11 বছর 8 মাস হলো। এই 8 মাসকে বছর বানানোর সিস্টেম হচ্ছে 12 দিয়ে ভাগ করতে হবে, তারপরে ফ্র্যাকশন আনলাম, তারপরে প্রকৃত ভগ্নাংশ বানাইলাম, এটাকে মানে অপ্রকৃত ভগ্নাংশ বানালাম, যে 3 11 33 আর 2 35 মিশ্র ভগ্নাংশটাকে। ঠিক আছে, ওকে। এখন আসি নেক্সটে। দেখেন নেক্সটে যেটা হচ্ছে
যে এটা আবার আরো একভাবে করা যেত। কিভাবে? এইখানে আমরা 11 বছর 8 মাসে রাখে দিতাম। তাহলে একবার 24 দিয়ে 11কে গুণ করতাম, আর একবার 24 দিয়ে 8 মাসকে গুণ করতাম। 24 দিয়ে 8 মাসকে গুণ করে ওইটাকে আবার 12 দিয়ে ভাগ করে বছর বানাইতাম। তাহলে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, 8 দুগুণা 16 বছর। তার মানে 24 গুণন 8 মাস করার পরে ওটাকে 12 দিয়ে ভাগ করলে 16 বছর হয়। তাহলে এই 24 আর 11 গুণ করে যেটা হবে তার সাথে 16 যোগ করলে 280 হবে। দুই ভাবে করা যায়, ঠিক আছে। ওকে, নেক্সটে আসি আমরা। ক্রিকেট সম্পর্কিত অঙ্কগুলো করাইতে চাচ্ছি না, এগুলো অঙ্ক আপনারা করে নেবেন। কেন করে নেবেন বলি, এগুলো আগে করানো হয়েছে, ঠিক আছে। আপনাদের শুধু দেখেন যেগুলো কি প্রাইমারি বই আছে। 30 নম্বর হচ্ছে একজন বোলার গড়ে 18 রান দিয়ে 10টি উইকেট পান, পরবর্তী ইনিংসে 4 রান দিয়ে 4টি উইকেট পান, তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন? আচ্ছা, আপনাদের একটা কথা কিন্তু আমি বলছিলাম, প্রতিটা টপিকের কিছু এডিশনাল এক্সট্রা কোয়ালিটি অঙ্ক আমি পরে শেষে করে দিব, ঠিক আছে। আপনাদের পরীক্ষা যেহেতু লেট আছে, সময় পাওয়া যাবে। তাহলে এইরকম অঙ্ক আমরা একটু আগে করছিলাম না, যে 18টা সংখ্যার গড় 10, পরের 4টা সংখ্যার গড় 4, সবগুলো সংখ্যার গড় কত? এই কথা মানে যা এখানে উইকেট দিয়ে বলছে যে 18 রান দিয়ে গড়ে 18 রান দিয়ে 10টি উইকেট পান, তার মানে গড়ে যখনই বলছে তখন বুঝতে হবে একটা উইকেটের জন্য 18 রান, তাহলে 10টা উইকেট পান মানে 10 গুণন 18। তাহলে এইভাবে না বলে যদি আমি বলতাম 18টি সংখ্যার গড় 10, তার মানে যা এটা মানে তা। পরবর্তী ইনিংসে 4 রান দিয়ে 4টি উইকেট পান, এখানে একটু মিসিং আছে, ঠিক আছে। এখানে এই যে 4 রানের আগে একটা পরবর্তী ইনিংসের গড়ে 4 রান দিয়ে, গড়ে কথাটা আসে নাই। আচ্ছা, গড়ে যদি না আসে তাহলে কি হয়, আর গড়ে থাকলে কি হয়, এটা ডিফারেন্সটা বোঝাই দিই। সাপোজ আমি 10 রান দিয়ে 2 উইকেট পাইলাম, আর গড়ে ধরেন 10 রান দিয়ে 2 উইকেট, তার মানে উইকেট প্রতি গড় হচ্ছে 5 রান। আর যদি বলি 10 রান গড়ে 10 রান দিয়ে 2 উইকেট, তার মানে একটা উইকেটের পিছনে 10 রান গেছে, তাহলে 2টা উইকেটের পিছনে 20 রান গেছে। তাহলে ভাষাগত জটিলতাটা ক্লিয়ার করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এখানে হচ্ছে কি পরবর্তী ইনিংসে 4 রান দিয়ে 4 উইকেট না, এখানে যেভাবে আছে সেইভাবে যদি আমরা করতে যাই তাহলে হবে 18 গুণন 10 প্লাস 4। এইখানে কিন্তু 4 গুণন 4 না, তাহলে 180 যোগ 4 সমান সমান 184। কেন এখানে 4 না? কারণ এখানে তো বলে নাই গড়ে 4 রান দিয়ে, ঠিক আছে। ওকে, তো যাই হোক, পরে বাকিটা করে নেবেন। কিন্তু অনেকে 14 অ্যান্সার দিতেছেন, কারণ ওই যে শিটে মিস্টেক করা আছে, তো ওই মিস্টেকটা ধরতেছেন। আচ্ছা, শিটে আসলে মিস্টেক নাই, মিস্টেক হচ্ছে এখানে একটা ওয়ার্ড মিসিং আছে। পরবর্তী ইনিংসে 4 রান দিয়ে 4 উইকেট পাওয়া আর গড়ে 4 রান দিয়ে 4 উইকেট পাওয়া, দুটো কিন্তু এক কথা না, ভাষাটা ক্লিয়ার করে নেবেন। ওকে, তো এইরকম আপনার অঙ্কগুলো তো দেখে বুঝতে পারতেছেন যে এগুলো অঙ্ক আমরা আগে করছি। 32 নম্বর অঙ্কটা দেখেন। এক্সাম কবে হতে পারে? এক্সাম অ্যাটলিস্ট জুন মাসের দিকে পরে, মানে রমজানের ঈদের পরে। সেটা কুরবানি ঈদ পার হবে নাকি পরে রমজানের ঈদ যাবে সেটা জানা নাই, কিন্তু এই রমজানের ঈদের আগে হচ্ছে না, ঠিক আছে। 32 নম্বর অঙ্কটা একই রকম, একজন বলার 22 রান দিয়ে 6টি উইকেট পান, পরবর্তী খেলায় 14 রান দিয়ে 4টি উইকেট পান, তিনি গড়ে উইকেট প্রতি কত রান দেন? ঠিক আছে। আচ্ছা, এটা আপনারা দেখতেছেন একই রকম, 22 রান দিয়ে 6 উইকেট, পরবর্তী খেলায় গড়ে। দেখেন দুইখানে কিন্তু গড়ে গড়ে কথা বলা আছে। এই কথাটাই আপনার আগের অঙ্কটাতে আমি বুঝাইলাম। 22 গুণন 6 প্লাস 14 গুণন 4 ডিভাইডেড, এখানে 22টা উইকেট, না সরি, এখানে 6টা উইকেট আর এখানে হচ্ছে 4টা উইকেট। দেখেন এই 6 আর 4 যোগ করবেন নাকি 22 আর 14 যোগ করবেন, এটা ডিপেন্ড করবে। এখানে তো উইকেট দিয়ে ভাগ করতে হবে, তাহলে 6টা আর 4টা মিলে 10টা উইকেট, 10 দিয়ে ভাগ করবেন। এটা ক্যালকুলেশনটা আপনারা করে নেবেন। এটার অ্যান্সার হচ্ছে 18.8। ওকে, আসি নেক্সট আর দুইটা অঙ্ক করে দিয়ে শেষ করে দেবো আজকে ক্লাস, ঠিক আছে। 28 নম্বরটা আবার একটু বোঝানো, এতক্ষণ পরে 28 নম্বরটা আবার বোঝাইতে বলতেছেন। 28 নম্বরটা বোঝাইছে অনেকবার ভাই। ওকে, নেক্সট আসি 33 নম্বর আমরা দেখি। বলছে 3 জন পুরুষ ও 6 জন বালকের আয়ের গড় 12 টাকা। একজন পুরুষের আয় 2 জন বালকের আয়ের সমান হলে একজন পুরুষের আয় কত টাকা? ঠিক আছে, এটা খুব কঠিন কোনো অঙ্ক না, জাস্ট শুধু ভেরিয়েশনটা দেখতে হবে, ঠিক আছে। দেখেন এটা বলছে 3 জন পুরুষ প্লাস 6 জন বালক, আর এদের সবার মিলে হচ্ছে গড় কত? গড় হচ্ছে 12। তাহলে 3 জন পুরুষ 6 জন বালক মিলে হচ্ছে 9 জন। দেখেন পুরুষ আর বালক কে আয় হোক, মানুষ তো 9 জন, তাহলে গড় যদি 12 হয় তাহলে এদের সবার আয় হচ্ছে 108 টাকা। তাহলে এখানে কতজনের আয় 108 টাকা? 12 জনের, 9 জনের আয় 12 টাকা করে 108 টাকা। এখন বলতেছে যে একজন পুরুষের আয় 2 জন বালকের আয়ের সমান।
তার মানে এখানে যে একজন 3 জন পুরুষ আছে আর 6 জন বালক আছে, তাহলে আমরা এদের সবাইকে বালক বানাবো নাকি সবাইকে পুরুষ বানাবো, এটা ডিপেন্ড করতেছে তারপরে কি বলতেছে খেয়াল করেন। একজন পুরুষ সমান 2 জন বালক, এই কথা মানে যা 2 জন বালক সমান 1 জন পুরুষ মানে তা। এগুলো আমরা ঐকিক নিয়মে শিখছিলাম। যারা নতুন জয়েন করছেন আপলোডকৃত ক্লাসগুলো ধাপে ধাপে দেখে নেবেন, ঠিক আছে। তো একজন পুরুষের আয় চাইছে, তার মানে আমরা এই যে এই কুলুটা আছে এইখানে বালকটাকে ডিলিট করে দিয়ে ওকে পুরুষ বানাবো, তাহলে সবাই পুরুষ হয়ে যাবে, তাহলে পুরুষের গড় আয়টা পাওয়া যাবে। তাহলে আমরা এই 6 জন বালক সমান সমান কয়জন পুরুষ লিখতে পারি, এই কুলুটা আমাদেরকে এইখানে বলা আছে। 2 জন বালক সমান সমান 1 জন পুরুষ, তার মানে বালকের অর্ধেক হচ্ছে পুরুষ, তাহলে 6 জন বালক সমান সমান 3 জন পুরুষ। বালকগুলোকে পুরুষ কেন বানাইলাম, কারণ আমরা বালকগুলোকে ডিলিট করে দিয়ে পুরুষকে রাখবো। তাহলে এখানে যে 6 জন বালক আছে এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 জন পুরুষ। তাহলে এই যে 12 টাকা করে গড়ে আয় করছে, এই টাকাটা দেখেন 108 টাকা টোটাল আয়, এটা হচ্ছে 3 জন পুরুষ আর 6 জন বালক না, এটা না দিয়ে আমরা দিতে পারি 6 জন পুরুষ। পুরুষের আয় হচ্ছে 108 টাকা। এখানে আবার 6 জনে 6 বারং 72 বলিয়েন না, তাহলে কিন্তু ভুল হবে। তাহলে 6 জন পুরুষের আয় টোটাল আয় 108 টাকা। 6 জন পুরুষ কিভাবে আসলো? আচ্ছা, এবার আসি যে একজন পুরুষ সমান সমান 108 কে 6 দ্বারা ভাগ করলে 6 13 6 12 সরি 6 কে 6 4 8 6 8 48 6 18 108, তার মানে 18 টাকা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। ওকে, নেক্সট আসি, এটা করে শেষ করে দিব না। 34 35 দুটো অঙ্ক করবো। আর 34 নম্বর আমরা দেখেন। 34 নম্বর বলছে ক খ গ এর মাসিক গড় বেতন 500 টাকা, খ গ ঘ এর মাসিক গড় বেতন 450 টাকা। ক এর বেতন 540 টাকা হলে ঘ এর বেতন কত? এগুলো অঙ্ক যা শুধু কোনটার পিছনে কোনটা লাগাই দেওয়া যায়, এই আইডিয়াটা ক্লিয়ার থাকলে পারবেন, ঠিক আছে। ওকে, এই অনেকে মুছে দেওয়ার কারণে বললেন স্যার আমি তো লিখতে পারলাম না। এটা কি অফলাইন ক্লাস? এই অনেকে অফলাইন আর অনলাইনে পার্থক্য বোঝে না, বারবার নতুন ব্যাচ খুঁজে। আজকে অনেকে ফোন দিয়ে বলছে স্যার নতুন ব্যাচ কবে হবে? আরে ভাই বললাম যে আরো 1 বছর পরে দেখবেন এই ব্যাচটাই চলবে। কারণটা কি? কারণ হচ্ছে টপিক তো সেম, ঠিক আছে না। আচ্ছা, এখানে আমি মুছে দিলাম না, আপনারা অনেকে বলছেন স্যার মুছে দিলেন কেন, আমি খাতাতে তুলতে পারলাম না। স্যার এত তাড়াহুড়ো করে। ভাই তাড়াহুড়ো কেন করবো না? কারণ আপনি হচ্ছে কি একটু পরে ওই জায়গায় ব্যাক করে যে মুভিতে ফ্ল্যাশব্যাক দেখে না, পিছনে স্মৃতি, তো এরকম আপনি একটু পরে কি করবেন, ওই ক্লাসটা ওখানে টেনে আনে ওইখানে পজ করে রেখে তারপরে স্ক্রিনশট দেন, আর কতবার বুঝেন সমস্যা নাই, কারণ আপনি এটাকে আবার ব্যাক করতে পারতেছেন। কিন্তু অফলাইন ক্লাস মানে ক্লাসরুমে যদি ক্লাস নিতাম, কোনোভাবে আর ওই লেখাটাকে আপনি খাতায় তুলতে পারতেন আপনার পাশের জনের দেখে ছাড়া, তাহলে অফলাইনের থেকে অনলাইন কত ভালো, কত বড় সুযোগ একটা, ঠিক আছে। এটা বুঝবেন যদি আপনি হৃদয় মানে একটু ভেতর থেকে একটু চিন্তা করেন। আসি তাহলে, ও 3 + 6 কেন হবে স্যার? একজন পুরুষ সমান 2 জন বালক হলে 3 + 6 কেন হবে স্যার? 3 + 6 তো পরে আর হচ্ছে না, কনভার্ট করার আগে 3 + 6 ছিল, কনভার্ট করার পরে তো 3 3 6 হয়ে গেছে। 3 + 6 মানে তো নয়, এটা তো কনভার্ট করার আগে ছিল, আর কনভার্ট যখন করেছি তখন 3 জন, আর ওই 6 জনের পরিবর্তে 3 জন, তখন 3 জন 3 জন 6 জন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 34 নম্বরে দেখি। তাহলে হচ্ছে ক খ গ এর মাসিক গড় বেতন 500 টাকা, তাহলে ক প্লাস খ প্লাস গ সমান সমান 1500। খ গ ঘ এর মাসিক গড় বেতন 450 টাকা, ঠিক আছে না। ক এর বেতন 540 টাকা হলে খেয়াল করেন যে এখানে আমরা খ গ প্লাস ঘ, এটা হচ্ছে কত 450 টাকা, তাহলে এটা দ্বারা 3 দ্বারা গুণ করলে 3 × 4 = 12, 1350 টাকা। এখন আসি, এইখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় বলতেছে কি যে ঘ এর বেতন কত, তাই না। আচ্ছা, তাহলে এখানে এটা একটা গ্রুপ আর এটা একটা গ্রুপ, এইখানে খ আর গ আছে, এখানে খ আর গ আছে। তাহলে এই যে দেখতেছেন ক আর এইখানে ঘ, তাহলে আরো একটা ক্লু দেওয়া আছে প্রশ্নে, কি বলা আছে ক এর বেতন 540 টাকা হলে। তাহলে দেখেন তো এই যে এখানে 1500 টাকা আছে না, এইখানে যদি আমরা বলি খ প্লাস গ এর বেতন কত, তাহলে খ প্লাস গ এর বেতন যদি আমরা আনি তাহলে 1500 - 540। সিরিয়াসলি খেয়াল করেন, 3 জনের থেকে যদি আমি খ গ বার করতে চাই তাহলে ক বাদ দিয়ে দিব, ক এরটা যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে আসবে 960 টাকা। 960 টাকা কার বেতন? 960 টাকা হচ্ছে খ গ এর বেতন, কারণ কি ক এরটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। এখন আমরা এইখানে নিচে আবার দেখতেছি খ গ ঘ আছে, তাহলে এইখানে আমরা যদি খ গ এর, অনেকে আছে কি খ এর বেতন কত গ এর বেতন কত, ভাই খ আর গ এর বেতন জানার দরকার নাই,
কারণ ওইটা না জানলেও সমস্যা নাই, আমাদের তো শুধু ঘয়ের বেতনটা চাইছে, তাই না? তাহলে আমরা এখানে ঘয়ের বেতন সমান সমান এই 1350 মাইনাস 960। কারণ কি, যে তিনজনের খ গ ঘ এর বেতন থেকে খ আর গটা যদি বাদ দিয়ে দেই তাহলে ঘয়ের বেতন বাইর হবে। আমি খাতায় লিখলে আর একটু বিস্তারিত লিখতাম, আপনারা বুঝে নেবেন, আমার কথা এবং লেখার সাথে সমন্বয় করে নেবেন, নোট খাতার মতো মনে করবেন না। তাহলে 960 যদি বাদ দেই তাহলে হচ্ছে 390 টাকা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 390 টাকা। সবাইকে বুঝতে পারছেন? শীটে আরেকভাবে করে দেওয়া আছে বইয়ে, আপনারা দেখবেন ওইটাও সহজ, তবে এটা বেশি সহজ না, এইভাবেই করা আছে। ওকে, সমস্যা নেই। নেক্সট আসি, এটা লাস্ট ওয়ান আপনাদের আজকে কোশ্চেন। একটু লেন্দি হয়ে গেল ক্লাসটা, 15 মিনিট লেটে শুরু করছি তো, এখনো কিন্তু 1.5 ঘন্টা আপনাদের হয় নাই। 35 নম্বর অঙ্ক দেখেন, আমরা বয়সের ক্লাসটা আরেকদিন করবো, একসাথে হচ্ছে না। ক্লাসের শিট আর গাইডের সব প্রশ্ন মিল আছে, কিছু কিছু অঙ্ক আমি বাইরে থেকে দেই, ওইটা আপনারা না হলেও পারবেন, সমস্যা নাই। 35 নম্বর হচ্ছে ক খ এর গড়ায় 505 টাকা, খ গ এর গড়ায় 535 টাকা এবং ক গ এর গড়ায় 520 টাকা। ক খ ও গ এর প্রত্যেকের আয় কত? প্রত্যেকের আয় বলছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখে নিব এটা। জোড়ায় জোড়ায় এইভাবে যদি দেওয়া থাকে তাহলে কি করতে হয়, জোড়া জোড়া গেলে এক পাশে লিখতে হয়। যেমন ক প্লাস খ প্রথমে বলছে, তারপরে কি বলছে, এখানে দেওয়া আছে 505, তাহলে এটা 2 দ্বারা গুণ করে নিলে 1010। তাহলে খ প্লাস গ এর হচ্ছে 535, তাহলে হচ্ছে 2 দ্বারা গুণ করলে হচ্ছে কত, 1070। তারপরে হচ্ছে কি ক প্লাস, এটা ক প্লাস ঘ, হ্যাঁ, আরটা হচ্ছে কি খ গ, ও আচ্ছা খ গ, আর হচ্ছে ক প্লাস গ, ক প্লাস গ হচ্ছে 520, তাহলে 2 দ্বারা গুণ করলে 1040। খেয়াল করেন, এইবার যদি আমরা সবগুলাই যোগ করি 3টা সমীকরণে, তাহলে এই একটা ক আর একটা ক মিলে 2টা ক, 2টা খ আর 2টা গ হবে, ইকুয়াল টু 1000 1000 1000 3000 40 আর 17 120, 120 আর 10 হচ্ছে 110 আর 110 20, তার মানে 3120। এখন আসে এখান থেকে যদি 2 কমন নেই তাহলে কি হবে, ক প্লাস খ প্লাস গ সমান সমান এই 2 দ্বারাটাকে ভাগ হবে, 2 দ্বারা ভাগ করলে এটা হবে 1500, 1560 টাকা। 1560 টাকা কি, 1560 টাকা হচ্ছে ক প্লাস খ প্লাস গ, তার মানে 3 জনে মিলে এটা। এখানে যে কার বেতন কত এটা বার করে, তাহলে ইন্ডিভিজুয়াল বেতন বার করতে চাইলে দেখেন ক সমান সমান হবে 1560 মাইনাস এই খ আর গ বাদ দিতে হবে, খ আর গ কত 1070, তাহলে 1070। তার মানে এই 3টা যখন আমি পাবো তখন এদের যদি একজন একজনের মান বাইর করতে চাই তাহলে যে কোনো 2টা করে আমরা বিয়োগ দিব। কোন 2টা করে বিয়োগ দিব, আমাদের যদি ক এর মান দরকার তাহলে এইখানে তো আছে কি, এখানে আছে ক খ গ 3 জনে আছে, আর এইখানে আমরা খ আর গ বাদ দিয়ে দিব, তাহলে খ গ বাদ দিলে ক থাকবে, তাহলে এখানে হচ্ছে 490। এইভাবে খ আপনারা বের করে নেবেন, ঠিক আছে? খ হচ্ছে 520 আর গ হচ্ছে 550। আচ্ছা, 2 কেন ভাগ হবে সেটা দেখুন, ঠিক আছে? স্যার টিচার সিলেক্ট করলে ভালো হয়, টিচার সিলেক্ট মানে বুঝলাম না। ও ইংলিশ টিচার, স্যার একজন ভালো ইংরেজি টিচার নিয়ে আসেন কেবল প্রাইমারি ক্লাস টিমে। হ্যাঁ, আমার সঙ্গে কয়েকজন ইংরেজি টিচার যোগাযোগ করছেন। এখন বিষয় হচ্ছে আসলে ভালোটা মূল্যায়ন করাটা খুব ডিফিকাল্ট। আমি কি আপনাদের এখানে ডেমো ক্লাস করাইতে লাগাই দিব 2-3 জনকে, যে ডেমো ক্লাস নিয়ে স্টুডেন্টরা যাকে চাবে তার ক্লাস করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, মিলন মাহমুদ, এই যে আমরা এখন ক্লাসটা ইন করে দিব, এরপরে আপনার ইচ্ছা মতো দেখতে থাকেন, কোনো সমস্যা নাই। আর যে কোনো ক্লাস হবে আপনারা যে পিন পোস্টে দেখবেন না যে ক্লাসের সিরিয়াল দেওয়া আছে, একটার পর একটা সবগুলো লিঙ্ক একসাথে দেওয়া আছে, এই ক্লাসটা ওই লিঙ্কে আমি আপডেট করে দিব। তার মানে আপনি যদি হজবরল করে খুঁজে না পান, লিঙ্কের ভেতরে দেখবেন সবগুলো আছে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা বয়সের অধ্যায়টা করাইতাম, যেহেতু আজকে সময় হলো না, আমাদের 1.5 ঘন্টা হয়ে গেছে, হয়ে যায় নাই এখনো 5-6 মিনিট বাকি আছে, কিন্তু নামাজের সময় আছে তো, যেহেতু দিনগুলো বড় হচ্ছে সমস্যা হবে না, নামাজের সামনের দিনগুলোতে নামাজ পিছিয়ে যাবে। তো এই ইংলিশের ক্লাসের ব্যাপারে আমি আপনাদের মতামত নিব তারপরে, কারণ হচ্ছে কি আমি আসলে ওই কাউকে নিয়ে আসে এখানে আমার বিজনেস করার কোনো চিন্তা ভাবনা নাই, বাট বিষয়টা হচ্ছে যে স্টুডেন্টরা যেন স্যাটিসফাইড হয়, এই ব্যাপারে আমি অনেকে আমাকে রিকোয়েস্ট করছে, আমি ভেবে দেখব, ঠিক আছে? আপনাদের মতামত দিব, সমস্যা নেই। তো জানাইয়েন, পরে ডিসিশন নেওয়া যাবে। তো ধন্যবাদ, আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই।
ভাই ইন্ট করে দেন, ইন্ট করে দেন।